আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসে জয়েন হয়ে যান, ঠিক আছে? বারবার একই কথা বারবার বলতে ইচ্ছে করে না। সবাই হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যান এবং হচ্ছে প্রতিদিনের মতো সবাই ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আর হচ্ছে আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু হচ্ছে আমাকে কষ্ট করে জানাই দেন যে আপনারা হচ্ছে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু হচ্ছে আমাকে কষ্ট করে কমেন্ট করে জানাই দেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে হচ্ছে একটু কষ্ট করে লিখে দেন যে শেয়ার ডান, ঠিক আছে? প্রত্যেক দিনের মতো সেম কথাটাই বলতেছি, শেয়ার করে হচ্ছে অর্থাৎ বলে দেন যে শেয়ার ডান, ঠিক আছে? সে ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, ঠিক আছে? ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে হচ্ছে শেয়ার ডান এই কথাটাই লিখে দেন। আর হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে একটু কষ্ট করে মেনশন করে দেন। আজকে আমরা আমাদের যে অ্যাকাউন্টিং যে ধারাবাহিক যে ক্লাস, ওই ক্লাসটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আজকে মোস্ট ইম্পর্টেন্ট কর এবং হচ্ছে কর রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হচ্ছে আমরা আজকে সমাধান করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা কর এবং কর রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হচ্ছে আমরা আজকে সমাধান করব, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন, বোঝা গেল? এখান থেকে হচ্ছে আপনারা পরীক্ষায় প্রশ্ন পাবেন, তাই মাস্ট বি হচ্ছে ক্লাসটা একটু সবাই একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন এবং হচ্ছে সবাই ক্লাসটি শেয়ার করে দেন। ক্লাসটি শেয়ার করে সবাই লিখেন যে শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার ডান লিখে দেন, বোঝা গেল? আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক পড়াশোনা করব। সবাই ক্লাসে চলে আসেন, সবাই। আমি সবাইকে ক্লাসে দেখতে চাই। সবাই লাইভ ক্লাসগুলো করবেন, মাস্ট বি লাইভ ক্লাসগুলো করবেন এবং হচ্ছে লাইভ ক্লাসগুলো করবেন এবং ঠিক আছে, একটু কষ্ট করে হচ্ছে ওকে, সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিতে হবে, বুঝা গেল? সবাই হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই আছেন? হ্যাঁ, বাকিরা কই? বাকিরা সবাই ক্লাসে জয়েন হন, বাকিরা সবাই ক্লাসে জয়েন হন, ঠিক আছে? আমরা আজকে ম্যাথ সমাধান করব, ঠিক আছে? আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমরা সমাধান করব, বুঝা গেল? ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এই ক্লাসগুলো কিন্তু আপনাদের আর নেওয়া হবে না, বুঝা গেল? তাই সবাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে। ক্লাসগুলো কিন্তু আর নেওয়া হবে না, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা কোয়েশ্চন সলভিং এ চলে যাব। কি চলে যাব? এর পরবর্তীতে আমরা হচ্ছে প্রশ্ন সমাধানে চলে যাব। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ। আজকে যা পড়াবো, যেই কথাগুলো বলবো অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনাদেরকে এই জিনিসগুলো পারতে হবে। আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলো সবাই একটু নোট ডাউন করতে হবে। কি করতে হবে? ওই কথাগুলো হচ্ছে সবাই একটু নোট ডাউন করতে হবে, বুঝা গেল? যেই কথাগুলো বলবো ওই কথাগুলো হচ্ছে সবাই একটু কষ্ট করে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
প্রথমত হচ্ছে আমরা আজকে যেই প্রশ্নটা দেখব সেই প্রশ্নটা দেখেন, খেয়াল করেন কোথায় আসছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। কই আসছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019 এবং 20 সালে প্রশ্নটি আসছে। কি বলছে? বলছে বিলিখিত মূলধনের পরিমাণ কত? কি বলছে? বিলিখিত মূলধনের পরিমাণ কত? তার মানে হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, এটা হচ্ছে কোম্পানি সংগঠনের ম্যাথ। কি ম্যাথ? কোম্পানি সংগঠনের ম্যাথ। অর্থাৎ যেই কথাগুলো বলবো ওই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এর বাহিরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই বাহিরে পড়াশোনা করারও প্রয়োজন নাই। ঠিক যতটুকু পড়াবো অতটুকু অতটুকু হচ্ছে আপনি যদি ভালো করে বুঝতে পারেন, আপনার জন্য এনাফ ফর এনি ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে বেশি কিছু পড়াশোনা করার দরকার নাই, যতটুকু পড়াবো ঠিক অতটুকু যদি আপনি পড়াশোনা করেন আপনার জন্য হয়ে গেছে। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা যে জিনিসটি পড়ব, যদি পরীক্ষায়, সবাই নোট ডাউন করতে হবে, সবাই নোট ডাউন করতে হবে, যদি পরীক্ষায় আপনাকে শেয়ার মূলধন নির্ণয় করতে বলে, কি বলে? যদি পরীক্ষায় আপনাকে শেয়ার মূলধন নির্ণয় করতে বলে, যদি পরীক্ষায় আপনাকে শেয়ার মূলধন নির্ণয় করতে বলে, অথবা এর আরেকটি নাম হচ্ছে আদায়কৃত মূলধন। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে আদায়কৃত মূলধন। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে আদায়কৃত মূলধন। অথবা এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে পরিশোধিত মূলধন। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে পরিশোধিত মূলধন। আরেকটি নাম কি? পরিশোধিত মূলধন। এর আরেকটি নাম হচ্ছে বিলিখিত মূলধন। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে বিলিখিত মূলধন। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে বিলিখিত মূলধন। বড় মনে রাখতে হবে ভাই, এই শেয়ার মূলধন যেই কথা, এই শেয়ার মূলধন যেই কথা, আদায়কৃত মূলধন একই কথা, পরিশোধিত মূলধন একই কথা, বিলিখিত মূলধন একই কথা। তার মানে পরীক্ষায় শেয়ার মূলধন দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আদায়কৃত মূলধন দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পরিশোধিত মূলধন দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিলিখিত মূলধন দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কথা হচ্ছে সেম, মানে সেম কথা। মনে রাখতে হবে এই চারটা জিনিস হচ্ছে একই কথা। এই চারটা জিনিসের একটা সূত্র আছে। কি আছে? এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই চারটা জিনিসের একটা কি আছে? এই চারটা জিনিসেরই একটা সূত্র আছে। সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে মোট বিলিখিত শেয়ার অথবা মোট ইস্যুকৃত শেয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে মোট বিলিখিত শেয়ার, মোট বিলিখিত শেয়ার, অথবা আপনি এটাকে বলতে পারেন মোট ইস্যুকৃত শেয়ার। আপনি এটাকে বলতে পারেন আপনি এটাকে বলতে পারেন যে মোট ইস্যুকৃত শেয়ার ইনটু মোট বিলিখিত শেয়ার, অথবা মোট ইস্যুকৃত শেয়ার ইনটু অবিহিত মূল্য। ইনটু কি মূল্য? ইনটু অবিহিত মূল্য। কি মূল্য? অবিহিত মূল্য। এটা কি বলুন তো? এটা হচ্ছে এই যে চারটা জিনিস, এই যে চারটা জিনিস আপনাকে আমি পড়াইলাম, এই যে চারটা জিনিস আপনাকে আমি একটু আগে পড়াইলাম, এই চারটা জিনিসের সূত্র। অর্থাৎ এই চারটা জিনিস মানে একই কথা। শেয়ার মূলধন যদি আপনাকে নির্ণয় করতে বলে, সূত্র এটা। যদি আপনাকে আদায়কৃত মূলধন নির্ণয় করতে বলে, সূত্র এটা। যদি আপনাকে পরিশোধিত মূলধন নির্ণয় করতে বলে, সূত্র হচ্ছে এটা। যদি আপনাকে বিলিখিত মূলধন নির্ণয় করতে বলে, সূত্র হচ্ছে এইটা। ভাই বুঝা গেল? এই চারটা জিনিসের সূত্রই হচ্ছে মোট বিলিখিত শেয়ার গুণ অবিহিত মূল্য। অবিহিত মূল্য পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে। অর্থাৎ মোট বিলিখিত শেয়ার ইনটু অবিহিত মূল্য। আমার কথা ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কমেন্ট করতে হবে। একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাইতে হবে যে এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান তো যে ভাই এতটুকু আমি ক্লিয়ার। অর্থাৎ এতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানান। শেয়ার মূলধন যেই কথা, আদায়কৃত মূলধন একই কথা, পরিশোধিত মূলধন একই কথা, বিলিখিত মূলধন একই কথা। এই চারটা জিনিসই সেম জিনিস। এই চারটা জিনিসই সেম জিনিস। এই চারটা জিনিসেরই সূত্র হচ্ছে মোট বিলিখিত শেয়ার
মোট বিলিখিত শেয়ার ইনটু অভিহিত মূল্য, ইনটু অভিহিত মূল্য। ঠিক আছে, এবার আমরা ম্যাথ সমাধান করব। সবাই মনোযোগ সহকারে ম্যাথটা দেখতে হবে। সবাই সবাই মনোযোগ সহকারে ম্যাথটা সলভ করেন। ঠিক আছে, এবার আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করব। ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন, ভেরি গুড। এর পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, এর পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, তাহলে একটু আগে আমি কি বললাম, সবাই একটু আমি টিভিটা করিনি। আচ্ছা, ওকে, তাহলে আমাকে প্রশ্নে কি বলছে বলুন তো, যে বিলিখিত মূলধনের পরিমাণ কত। তার মানে আমি একটু আগে কি বললাম, বিলিখিত মূলধনের সূত্র কি বললাম, সবাই সূত্র লিখে ফেলেন। বিলিখিত মূলধন, বিলিখিত মূলধনের সূত্র কি, বিলিখিত মূলধনের সূত্র হচ্ছে, বিলিখিত মূলধনের সূত্র কি, বিলিখিত মূলধনের সূত্র হচ্ছে মোট ইস্যুকৃত শেয়ার অথবা মোট বিলিখিত শেয়ার, মোট মোট বিলিখিত মোট বিলিখিত শেয়ার ইনটু অভিহিত মূল্য, ইনটু কি মূল্য, ইনটু হচ্ছে অভিহিত মূল্য। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এই যে খেয়াল করেন, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, এটার কোনো প্রয়োজন নাই, মনে রাখতে হবে। এই যে খেয়াল করেন, কোম্পানি 30,000 শেয়ার 3,70,000 টাকায়। মনে রাখতে হবে, আপনি যখন বিলিখিত মূলধন অথবা পরিশোধিত মূলধন অথবা আদায়কৃত মূলধন নির্ণয় করবেন, সবাই নোট ডাউন করেন, টাকার প্রয়োজন নাই, মানে আপনি কত টাকায় বিক্রি করছেন এর প্রয়োজন নাই। সবাই একটু করে কষ্ট করে নোট ডাউন করেন। আপনি আপনি যখন বিলিখিত মূলধন অথবা আপনি যখন আদায়কৃত মূলধন, আপনি যখন পরিশোধিত মূলধন নির্ণয় করবেন, টাকার প্রয়োজন নাই। সবাই বড় করে নোট ডাউন করেন, টাকার প্রয়োজন নাই। অর্থাৎ কত টাকায় আপনি বিক্রি করছেন ওর প্রয়োজন নাই, মানে টাকা আসবে না, টাকা আসবে না। সবাই নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন, টাকা আসবে না, টাকা আসবে না। ওকে, তাহলে আমি প্রথম কত খেয়াল করেন, 30,000 শেয়ার, কত হাজার শেয়ার, 30,000 শেয়ার। এরপরে খেয়াল করেন 50,000 শেয়ার, তাহলে আমি কত, এই যে বিলি করে, কি করে, বিলি করে, তাহলে 30,000 আর হচ্ছে 50,000, তার মানে হচ্ছে আমি বিলিখিত শেয়ার কত, বিলিখিত শেয়ার হচ্ছে আমার 80,000 টাকা। বুঝা গেল, আমি কত টাকায় বিক্রি করছি ওইটা আমার দেখার বিষয় না, আমি কতগুলো শেয়ারকে বিক্রয় করছি, কতগুলো শেয়ারকে আমি বিলি করছি, ওই জিনিসটা হচ্ছে আমার দেখার বিষয়। খেয়াল করেন, কোম্পানি 30,000 শেয়ার প্রথম বিক্রি করে কত, প্রথম বিক্রি করে 30,000 শেয়ার, এর পরবর্তীতে বিক্রি করে কত, এর পরবর্তীতে বিক্রি করে হচ্ছে 50,000 শেয়ার। তার মানে আমি শেয়ার বিক্রি করছি কত, আমি শেয়ার বিক্রি করছি 30 আর 50, 80,000 শেয়ার। বুঝা গেছে, আমি কত হাজার শেয়ার বিক্রি করছি, আমি 80,000 শেয়ার বিক্রি করছি। এরপরে দরকার লাগবে কি, এরপরে লাগবে হচ্ছে আমার অভিহিত মূল্য। এই যে খেয়াল করেন, 10 টাকা মূল্যের 1,000 শেয়ারে নিবন্ধিত, এই যে 10 টাকা, এই 10 টাকাটাই হচ্ছে আমার অভিহিত মূল্য। এই 10 টাকাটাই কি আমার, এই 10 টাকাটাই হচ্ছে আমার অভিহিত মূল্য। আপনাকে অভিহিত মূল্য দিয়ে গুণ দিতে হবে। আপনি যদি অভিহিত মূল্য দিয়ে গুণ দেন, আপনার আনসার হবে 8 লক্ষ টাকা। আনসার কত, আনসার হচ্ছে 8 লক্ষ টাকা। ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2019-20 প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানান। অর্থাৎ বিলিখিত মূলধন অথবা শেয়ার মূলধন অথবা পরিশোধিত মূলধন নির্ণয় করতে আপনি কত টাকায় বিক্রি করছেন ওইটা দেখার বিষয় না। তার মানে কি, তার মানে টাকা আসবে না।
তার মানে কি বললাম? তার মানে হচ্ছে টাকা আসবে না। আপনি কতটুকু শেয়ারকে বিলি করলেন, ওই বিলিখিত শেয়ার দ্বারা অভিহিত মূল্যকে আপনি যখন গুণ দিবেন, আপনি আনসার পেয়ে যাবেন। আপনি এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। সবাই আমাকে কমেন্ট করতে হবে যে এই প্রশ্নটা আপনি ক্লিয়ার কিনা। ওকে, এমডি শাহাদাত হোসেন ক্লিয়ার, এমডি রাকিব ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারছেন তাহলে। ওকে, এই প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কোথায় আসছে? অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 95 এবং 96 সালে আসছিল, তার মানে অনেক আগের প্রশ্ন। বাট উত্তর খুবই সহজ, উত্তর খুবই সহজ। আপনাকে কি জানতে চাইছে বলেন তো? এই যে খেয়াল করেন, উত্তরে বলছে পরিশোধিত মূলধন। কি বলছে? পরিশোধিত মূলধন কত? পরিশোধিত মূলধন কত? তাহলে আমাকে বলেন তো, আমি একটু আগে আপনাদেরকে বললাম না, যদি আপনাকে পরীক্ষায় পরিশোধিত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, এই জিনিসগুলো আপনাকে বের করতে বলে, সূত্র কোনটা? ওই যে সূত্র একটাই, সূত্র একটাই। সূত্র কি? সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার। বিলিখিত শেয়ার ইনটু অভিহিত মূল্য। সূত্র কোনটা? সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার ইনটু অভিহিত মূল্য। কোনো কথা নাই, একই জিনিস, একই জিনিস। বিলিখিত এর আরেকটি নাম ইস্যুকৃত শেয়ার, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার আমরা দেখব বিলিখিত শেয়ার কত। বিলিখিত শেয়ার কত আমরা এবার দেখব। ঠিক আছে, এই যে এটা কি বলেন তো? এটা হচ্ছে অভিহিত মূল্য। এটা কি? অভিহিত মূল্য। মনে রাখবেন, কোম্পানি যেই টাকা দিয়ে নিবন্ধিত হয়, কোম্পানি যেই টাকা দিয়ে নিবন্ধিত হয়, অনুমোদিত হয়, ওই টাকা হচ্ছে অভিহিত মূল্য। তাহলে অভিহিত মূল্য কত? অভিহিত মূল্য হচ্ছে আমার 100 টাকা। অভিহিত মূল্য কত? 100 টাকা। লাগবে কি? লাগবে হচ্ছে বিলিখিত শেয়ার। মানে আমি কত টাকায় শেয়ার বিক্রি করলাম, মানে কতটি শেয়ার আমি বিক্রয় করলাম, বিলি করলাম, ইস্যু করলাম, ওই জিনিসটা আমাকে বের করতে হবে। খেয়াল করেন তো ভাই, কোম্পানি 5,000 শেয়ার, কত হাজার শেয়ার? 5,000 শেয়ার কত টাকায় বিক্রি করছেন, ওই জিনিসটা আপনার আসবে না। টাকা, টাকা আসবে না। এবং 10,000 শেয়ার, কত হাজার শেয়ার? 10,000 শেয়ার। তাহলে কত টাকায় টাকা আসবে না? টাকা আসবে না। তাহলে কি বলছে? আমার শুধুমাত্র শেয়ার আসবে। খেয়াল করেন তো, প্রথমে হচ্ছে 5,000 শেয়ার, পরে হচ্ছে 10,000 শেয়ার। 5 আর 10 আনসার কত হয় বলুন তো? 15,000 শেয়ার। কত হাজার শেয়ার? 15,000 শেয়ার। আমি কত টাকা করে বিক্রি করলাম? 100 টাকা করে বিক্রি করলাম। তাহলে আপনি সমাধান করেন, 15কে 100 দিয়ে গুণ দিলে আনসার হচ্ছে 15 লক্ষ টাকা। আনসার কত? আনসার হচ্ছে 15 লক্ষ টাকা। ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে আমার আনসার। সবাই আমাকে কষ্ট করে কমেন্ট করে জানান আপনি ক্লিয়ার কিনা। কষ্ট করে জানান ক্লিয়ার কিনা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা সবাই একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে। সবাই আমাকে একটু কষ্ট করে জানান এই 2 নাম্বার প্রশ্ন আপনি ক্লিয়ার কিনা। ভাই যা পড়াবো তাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আপনি যেইভাবে শিখেন না কেন, আপনি এইভাবে যদি পড়াশোনা করেন, আপনি যদি ভেঙে ভেঙে পড়াশোনা করেন, আপনার জন্য ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। ভাই বিশ্বাস করেন, এই জিনিসগুলোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবে, এই জিনিসগুলোই গুচ্ছে আসবে, এই জিনিসগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে। সেম জিনিস ভাই, সেম জিনিস। আমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের জন্য একটা ফাইনাল সাজেশন দিব ইনশাল্লাহ। আপনাদের জন্য, আপনাদের জন্য হচ্ছে একটা ফাইনাল সাজেশন দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য একটা ফাইনাল সাজেশন ইনশাল্লাহ রেডি করতেছি। ওই ফাইনাল সাজেশন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু দোয়া করবেন। ওকে, এরপরে আমরা লভ্যাংশের পরিমাণ, এরপর আমরা লভ্যাংশের পরিমাণ শিখবো। কি শিখবো আমরা? এর পরবর্তীতে হচ্ছে লভ্যাংশ শিখবো। লভ্যাংশ কি শিখবো? এর পরবর্তীতে হচ্ছে আমরা লভ্যাংশ শিখবো, মানে লভ্যাংশ নির্ণয় করা শিখবো। লভ্যাংশ নির্ণয় করা শিখবো। কি শিখবো? লভ্যাংশ নির্ণয় করা শিখবো। হ্যাঁ হ্যাঁ, সাব্বির খান, আর ইউর জন্য সেম। আমি বললাম না ভাই, আপনারা একটা কথা কেন বুঝেন না?
একটা কথা আপনারা কেন বুঝেন না? ভাই, অ্যাকাউন্টিং কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা অ্যাকাউন্টিং? আমাকে একটা কথা বলেন তো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি আলাদা অ্যাকাউন্টিং? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি আলাদা অ্যাকাউন্টিং? ভাই, অ্যাকাউন্টিং তো একই জিনিস, মানে সেম জিনিস, সেম। খেয়াল করেন তো, এই যে এই প্রশ্নটা বলুন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা, তাহলে আমি কি রাবির প্রশ্ন সমাধান করাচ্ছি না? এই যে খেয়াল করেন, এই প্রশ্নটা কিসের প্রশ্ন বলেন তো? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার মানে কি এই প্রশ্নটা কুমিল্লাতে আসবে না? আপনি গ্যারান্টি দিতে পারবেন? এই প্রশ্নটা কুমিল্লাতেও আসতে পারে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা টাইম করাবো, যে টাইম দিয়ে আপনি বাকি 100টা প্রশ্ন সমাধান করতে পারবেন ভাই। আমি তো আপনাকে সকল প্রশ্ন সমাধান করে দিব না। আমি আপনাকে একটা টাইম শিখাবো, যে টাইমগুলো দিয়ে আপনি 1000টা প্রশ্ন সমাধান করতে পারবেন। মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাকাউন্টিং তো সেম জিনিস, অ্যাকাউন্টিং সেম জিনিস, সকল জায়গাতে সেম জিনিস হয়। কিন্তু মনে রাখতে হয় ডাবিতে অ্যাকাউন্টিং প্রশ্ন আসে 12টা। এই জন্য সকল জায়গা থেকে প্রশ্ন হয় না। কিন্তু রাজশাহী বলেন, আপনি গুচ্ছ বলেন, কুমিল্লা বলেন, এগুলাতে প্রশ্ন হয় অনেক বেশি। এই জন্য সবগুলা অধ্যায় থেকে আপনার টাচ করা হয়। বুঝা গেল? হ্যালো? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো? সাউন্ড ক্লিয়ার আছে? এই যে সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু কষ্ট করে জানান তো। আচ্ছা, এখন কি ক্লিয়ার? এই যে সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার না? এখন এখন কি সাউন্ড কি শোনা যাচ্ছে? এখন কি এখন কি আমার কথা শোনা যাচ্ছে? সবাই একটু আমাকে বলেন তো, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? সবাই একটু কষ্ট করে জানান তো। সবাই আমাকে একটু কষ্ট করে জানান তো, সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা? সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে সবাই একটু কষ্ট করে জানান তো। সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু একটু কষ্ট করে জানান তো, যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্ট করেন আমাকে, ঠিক আছে? এই যে কমেন্ট করেন না, আপনারা কমেন্ট না করলে তো হবে না। একটু কষ্ট করে আমাকে কমেন্ট করতে হবে। ক্লিয়ার নাও, আমি তো শুনতে পারতেছি।
যে সাউন্ড ক্লিয়ার আছে? আমি তো শুনতে পারতেছি যে সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা জিনিস শিখবো। আমরা এখন একটা জিনিস শিখবো, যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখন একটা জিনিস শিখবো, ঠিক আছে? আমরা এখন লভ্যাংশ শিখবো। কি শিখবো? আমরা এখন লভ্যাংশ শিখবো। সবাই একটা জিনিস সুন্দর করে নোট ডাউন করেন। কোম্পানি সংগঠনে, সবাই নোট ডাউন করেন, আমরা এখন কি করতেছি? আমরা এখন কোম্পানি সংগঠন করতেছি। তার মানে লিখেন, কোম্পানি সংগঠনে, কোম্পানি সংগঠনে লভ্যাংশ ধরতে হয়। কি করতে হয়? কোম্পানি সংগঠনে লভ্যাংশ ধরতে হয়। কোম্পানি সংগঠনে লভ্যাংশ ধরতে হয় পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন এবং বিলিখিত মূলধনের উপরে। সবাই এই জিনিসটা সুন্দর করে লিখে ফেলেন, সবাই অনেক কাজে আসবে। বিলিখিত মূলধনের উপরে। সবাই এই জিনিসটা কষ্ট করে লিখে ফেলেন তো, যে কোম্পানি সংগঠনে লভ্যাংশ, এই লভ্যাংশ ধরতে হয় পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন অথবা বিলিখিত মূলধনের উপরে। একটু কষ্ট করে লিখে ফেলেন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ কোম্পানি সংগঠনে নিট লাভের উপর, নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। নিট লাভের উপর, নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। কোম্পানি সংগঠনের নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু একটু কষ্ট করে জানান, ঠিক আছে? যে কোম্পানি সংগঠনে, অর্থাৎ লভ্যাংশ ধরতে হয় নিট লাভের উপর। কার উপর ধরতে হয়? নিট লাভের উপর। নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। সবাই এই যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এতটুকু লিখেন, যে নিট লাভের উপর লভ্যাংশ ধরা যায় না। লভ্যাংশ ধরতে হয় কার উপর? লভ্যাংশ ধরতে হয় পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন অথবা বিলিখিত মূলধনের উপরে। কার উপরে? বিলিখিত মূলধনের উপরে। ওকে, বুঝা গেল? বুঝা গেছে? ওকে, এর পরবর্তীতে আমরা এখন ম্যাথ সমাধান করব। এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে হচ্ছে এখন আমরা কি করব? ম্যাথ সমাধান করব। ভাই কি করব? ম্যাথ সমাধান করব। আচ্ছা, খেয়াল করেন, আমি কি বললাম? আমি একটু আগে বললাম লভ্যাংশ ধরতে হয় কার উপর? লভ্যাংশ ধরতে হয় অর্থাৎ পরিশোধিত মূলধনের উপর। খেয়াল করেন তো, রেনেটা লিমিটেড 10 টাকা মূল্যের, তার মানে কি? এটা হচ্ছে অভিহিত মূল্য। এটা কি মূল্য? এটা হচ্ছে আমার অভিহিত মূল্য। এটা কি? এটা হচ্ছে আমার অভিহিত মূল্য। 20,000 শেয়ার ইস্যু করে। কত হাজার শেয়ার ইস্যু করে? 20,000 শেয়ার ইস্যু করে। একটা পয়েন্ট আছে, খেয়াল করেন তো, যা যা 80% মূল্য পরিশোধিত। তার মানে কি? যা 80% মূল্য কি? যা 80% মূল্য হচ্ছে পরিশোধিত। হ্যাঁ, ক্লাসটা অবশ্যই রেকর্ড থাকবে। যার 80% মূল্য কি? যার 80% মূল্য হচ্ছে আমার পরিশোধিত। বুঝা গেল? তাহলে কি 80% কি? 80% হচ্ছে আমার পরিশোধিত। তাহলে আমি বের করি, পরিশোধিত মূলধন বের করি আমি, কোনো সমস্যা নাই। কি করব আমি? আমি হচ্ছে এখন পরিশোধিত মূলধন বের করব। ঠিক আছে, খেয়াল করেন কত হাজার শেয়ার? 20,000 শেয়ার আমার ইস্যু করছি। ঠিক আছে, কত পার্সেন্ট পরিশোধিত? 80% হচ্ছে আমার পরিশোধিত। তাহলে বের করেন, এই যে 1 0 1 0 কাটা, 2 আর 8, 8 2 গুণে 16,
8 দুগুণে কত? 8 দুগুণে হচ্ছে 16, তার মানে হচ্ছে 16,000 টাকা। এই 16,000 টাকা আমার কি বলেন তো? এই 16,000 টাকা হচ্ছে আমার পরিশোধিত মূলধন। বুঝা গেছে? এখন আমি কি করব? এখন আমি লভ্যাংশ নির্ণয় করব। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি লভ্যাংশ নির্ণয় করব। আমি কি বললাম? লভ্যাংশ ধরতে হয় কার উপর? লভ্যাংশ ধরতে হয় পরিশোধিত মূলধনের উপর। আমি ধরলাম তাহলে কত? 16,000। কত? 16,000 কত পার্সেন্ট? এই যে 10%। কত পার্সেন্ট? 10%। 10% করে দেন। 1 শূন্য 1 শূন্য কাটা। তাহলে আনসার হয় কত? আনসার হচ্ছে 1600 টাকা। কত? 1600 টাকা। এই যে আনসার 1600 টাকা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানান তো ভাই। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা বুঝছেন কিনা? আমাকে একটু কষ্ট করে জানান তো। ভাই আমি আবার বলতেছি, খেয়াল করেন। কোম্পানি সংগঠন, কোম্পানি সংগঠনে আপনি যখন লভ্যাংশ ধরবেন, ওই লভ্যাংশ অবশ্যই ধরতে হবে পরিশোধিত মূলধনের উপরে, অথবা আদায়কৃত মূলধনের উপরে, অথবা বিলিখিত মূলধনের উপরে আপনাকে লভ্যাংশ ধরতে হবে। তাই প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে পরিশোধিত মূলধন নির্ণয় করতে হবে। আমি একটু আগে দেখাইলাম না? এই যে একটু আগে দেখাইলাম না কিভাবে নির্ণয় করে? এই যে দেখাইলাম না যে পরিশোধিত মূলধন কিভাবে নির্ণয় করে? একটু আগে দেখাইলাম। যে সেম ভাবে আপনি নির্ণয় করবেন। নির্ণয় করে জাস্ট আপনি লভ্যাংশ লভ্যাংশ করে ফেলবেন, আপনার আনসার হয়ে যাবে। আনসার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন সবাই? এই যে খেয়াল করেন, এই যে খেয়াল করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22, 23, 8, 9 যারা জগন্নাথে পরীক্ষা দিবেন, যারা জবিতে মানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য খেয়াল করেন, জগন্নাথেও আসছে। কোথায় আসছে? জগন্নাথেও আসছে। কি বলছে? লভ্যাংশের পরিমাণ কত, মানে লভ্যাংশ কি বলছে? লভ্যাংশের পরিমাণ কত? তাহলে আমি কি বললাম ভাই? আমি বললাম যে লভ্যাংশ ধরতে হয় কার উপর? লভ্যাংশ ধরতে হয় পরিশোধিত মূলধনের উপর। তাহলে আপনি বের করেন, পরিশোধিত মূলধন নির্ণয় করেন। কি করব? আমি প্রথমত হচ্ছে পরিশোধিত পরিশোধিত মূলধন আমি নির্ণয় করব। কি করব? পরিশোধিত মূলধন আমি নির্ণয় করব। ঠিক আছে, খেয়াল করেন। এই যে 10 টাকা, এই 10 টাকা কি ভাই? এই 10 টাকা হচ্ছে অবিহিত মূল্য। এই 10 টাকা কি? এই 10 টাকা হচ্ছে অবিহিত মূল্য। কি খেয়াল করেন, 20,000 শেয়ার ইস্যু করে। কি করে? 20,000 শেয়ার ইস্যু করে, যা পূর্ণ মূল্যে পরিশোধিত। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে যেই 20,000 শেয়ার আপনি ইস্যু করলেন, ওই 20,000 শেয়ারই কি? ওই 20,000 শেয়ারই হচ্ছে আপনার পরিশোধিত মূলধন। কি মূলধন? পরিশোধিত মূলধন। বুঝা গেল? অর্থাৎ আপনার এই যে 20,000 শেয়ার যে ইস্যু করছে, এই 20,000 শেয়ার আপনি যা ইস্যু করছেন সবগুলাই কি হইছে? সবগুলাই হইছে হচ্ছে পরিশোধিত। তার মানে সবগুলাই কি? পরিশোধিত মূলধন। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে লভ্যাংশ নির্ণয় করা। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আপনার লভ্যাংশ নির্ণয় করা। কি নির্ণয় করা? লভ্যাংশ নির্ণয় করা। কত? লভ্যাংশ নির্ণয় করে কার উপর? পরিশোধিত মূলধনের উপর। কত পার্সেন্ট? এই যে 10%। কত পার্সেন্ট? 10% করে দেন। 1 শূন্য 1 শূন্য কাটা। আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 2,000 টাকা। আনসার কত? আনসার হচ্ছে 2,000 টাকা। ক্লিয়ার কিনা? মনে রাখবেন, কোম্পানি সংগঠনে বন্টনযোগ্য মুনাফার উপরে লভ্যাংশ ধরা হারাম। কি বললাম? হারাম। অর্থাৎ কোম্পানি সংগঠনে বন্টনযোগ্য মুনাফার উপরে লভ্যাংশ ধরা যাবে না। সবাই নোট ডাউন করেন যে কোম্পানি সংগঠনে বন্টনযোগ্য মুনাফার উপরে লভ্যাংশ ধরা যাবে না। কার উপর লভ্যাংশ ধরা যাবে না? বন্টনযোগ্য মুনাফার উপরে লভ্যাংশ ধরা যাবে না। ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। খেয়াল করেন তো, আগের প্রশ্নে আগের প্রশ্নে ছিল কি? আগের প্রশ্নে ছিল হচ্ছে সে 20,000 শেয়ার ইস্যু করে, ঠিক আছে, কিন্তু 80% পরিশোধিত। কিন্তু এইখানে 100%ই পরিশোধিত, মানে সবগুলাই পরিশোধ করা হয়ে গেছে। তার মানে আপনি এভাবে নির্ণয় করবেন। ভাই ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান তো
যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু কষ্ট করে জানান তো এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। সবাই আমাকে কষ্ট করে কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। কমেন্ট করতে হবে। আমি যখন বলবো তখন কমেন্ট করতে হবে, গুরুত্বপূর্ণ সময়ে কমেন্ট করতে হবে। ঠিক আছে? এই যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। খেয়াল করেন এখানে পরিশোধিত মূলধন অলরেডি দেওয়াই আছে, ক্লিয়ার কিনা। সবাই আমাকে কমেন্ট করে জানান তো ক্লিয়ার কিনা। ওকে, যদি এই প্রশ্নটা ক্লিয়ার হন, এবার আমরা পরবর্তী সমাধানে চলে যাই, পরবর্তী ম্যাথগুলোতে চলে যাই। এই যে খেয়াল করেন, এই যে খেয়াল করেন কোথায় আসছে, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে গুচ্ছ, অর্থাৎ গুচ্ছে আসছে। ঠিক আছে, এই বছরে এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, এই বছর এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোথায় আসছে? গুচ্ছে আসছে। কি আসছে? লভ্যাংশের পরিমাণ কত? কি আসছে? লভ্যাংশের পরিমাণ কত? তাহলে আমরা এবার লভ্যাংশের পরিমাণ কত, আমরা এই জিনিসটা সমাধান করব। কি করব? আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা এবার সমাধান করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে, আপনি যখন মূলধন নির্ণয় করবেন, কি নির্ণয় করবেন? আপনি যখন মূলধন নির্ণয় করবেন, দেখেন তো এখানে কি দেওয়া আছে। মনে রাখতে হবে এই যে অনুমোদিত মূলধন, এই অনুমোদিত মূলধনের কোনো কাজ নাই। সর্বপ্রথম হচ্ছে অনুমোদিত মূলধনের কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে তলবি মূলধন ৫,৬০,০০০ টাকা। কি বললাম? তলবি মূলধন ৫,৬০,০০০ টাকা। এরপরে খেয়াল করেন কি আছে? অনাদায়ী তলব। কি আছে? অনাদায়ী তলব। তার মানে কি? এই অনাদায়ী তলবকে আপনাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? এই অনাদায়ী তলবকে আপনাকে মাইনাস করতে হবে। এই অনাদায়ী তলবকে যখন আপনি মাইনাস করবেন, আপনি যেই মূলধনটা পাবেন ওই মূলধনটার নামই হচ্ছে পরিশোধিত মূলধন। কি মূলধন? ওই মূলধনটির নামই হচ্ছে পরিশোধিত মূলধন। আমার কথা বুঝতে পারছেন ভাই? অনুমোদিত মূলধনের কোনো কাজ নাই। সর্বপ্রথম এটার কোনো কাজ হয় না। এই যে আমরা এতক্ষণ আমরা কি একটারও কাজ করছি? এই যে কাজ করছিলাম, আমরা কিন্তু একটা অনুমোদিত মূলধনেরও কাজ করি নাই। তাই অনুমোদিত মূলধনের কোনো কাজ নাই। ঠিক আছে? বুঝা গেল? ওকে, এখন খেয়াল করেন এখানে তলবি মূলধন দেওয়া আছে। কি মূলধন দেওয়া আছে? এখানে তলবি মূলধন দেওয়া আছে। এবং কি দেওয়া আছে? অনাদায়ী তলব, মানে যেটা এখন পর্যন্ত আদায় করা হয় নাই, অনাদায়ী তলব দেওয়া আছে। তাহলে ভাই আমাকে বলেন তো, যেহেতু অনাদায়ী তলব দেওয়া আছে, তাহলে কি আপনি পুরাটা কি আপনি মূলধন হিসেবে ধরতে পারবেন? ধরতে পারবেন না। কারণ এখানে অনাদায়ী তলব দেওয়া আছে। মনে রাখতে হবে, আপনি যখন পরিশোধিত মূলধন নির্ণয় করবেন, আপনাকে তলবি তলবি মূলধন থেকে আপনাকে অনাদায়ী তলবকে মাইনাস করতে হবে। তাহলে আপনি যখন অনাদায়ী তলবকে মাইনাস করবেন, আপনি পেয়ে যাবেন পরিশোধিত মূলধন। বুঝা গেল? আপনি পেয়ে যাবেন কি? আপনি পেয়ে যাবেন হচ্ছে পরিশোধিত মূলধন। তা আমি আপনাকে একটু আগে কি বললাম? একটু আগে আমি আপনাকে বললাম যে পরিশোধিত মূলধন নির্ণয় করার সূত্র কি? আহ, এবার আপনি কি? এবার আপনি লভ্যাংশ ধরেন। এবার আপনি কি করেন? এবার হচ্ছে আপনি লভ্যাংশ নির্ণয় করেন। লভ্যাংশ কত? ৫,৫০,০০০। কত? ৫,৫০,০০০ ইন্টু 25%। কত পার্সেন্ট? 25%। মানে হচ্ছে দুইটা শূন্য কেটে দেন। কেটে দেওয়ার পরে এটা হচ্ছে ৫৫, এটা হচ্ছে 25। এটাকে গুণ করেন। ৫৫ আর হচ্ছে 25 গুণ করেন। ৫ পাঁচা 25, 25 এ ৫ হাতে হচ্ছে ২। ৫ পাঁচা 25, ২৭। কত? ২৭। শূন্য, ৫ দুগুণে ১০, হাতে হচ্ছে ১। ৫ দুগুণে ১০, ১০ হচ্ছে ১১। কত? ১১। ৫, ৭, ২, ১, ৩, ১। এই যে খেয়াল করেন আনসার কত হয়? আচ্ছা, ১৫%, নট 25%। আরে মিস্টেক, মিস্টেক, মিস্টেক। কত পার্সেন্ট? ১৫%। কত পার্সেন্ট? ১৫%। কত পার্সেন্ট? ১৫%। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে, আমি আবার একটু
ক্যালকুলেশন করি, কত 15% না? কত পার্সেন্ট? 15%। ওকে, তাহলে আপনি 15% করেন। ঠিক আছে, এই যে 55 কে 15 দিয়ে গুণ দেন, 5 5 25, হাতে হচ্ছে 2, 5 5 25, 27, কত 27, শূন্য, 5 একে 5, 5 একে 5, 5 7 5, 7 5 কত, 7 5 12, 12 2 হাতে কত 1, 5 2 7, 7 1 হচ্ছে 8, এই যে 8,25,000, শূন্য তিনটা বসাই দেন, শূন্য তিনটা বসাই দেন, আনসার কত? আনসার হচ্ছে 8,25,000। ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানান তো ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50%, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 50% ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ 50%, সমস্যা নাই, 50% বললো একই কথা, 50% বললো একই কথা। আপনি দুইটা শূন্য কেটে দিবেন, দুইটা শূন্য আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে কত হবে? 82,500। কত হবে? 82,500। হ্যাঁ, আমার একটু ভুল ছিল, আমি দেখি নাই, মানে পার্সেন্টেজও দেখা হয় নাই। এই যে 15%। কত পার্সেন্ট? 15%। ক্লিয়ার কিনা? সবাই আমাকে ক্লিয়ার কিনা জানান। হ্যাঁ, ভেরি গুড, ক্লিয়ার, ওকে। সবাই আমাকে কষ্ট করে কমেন্ট টমেন্ট করে জানাইতে হবে যে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা, না হলে বুঝবো না আমি। বুঝছেন? সবাই আমাকে কমেন্ট করে জানাইতে হবে যে ক্লিয়ার কিনা, না হয়তো বুঝবো না। বুঝা গেল? সবাই হচ্ছে একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাইতে হবে যে আপনি ক্লিয়ার কিনা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি আপনি ক্লিয়ার হন, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ টাইপে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ টাইপে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ টাইপে আমরা চলে যাব। এটা বাসায় দেখবেন, আমি আপনাকে এখন শিখাবো, এটা বাসায় দেখবেন। এটা হচ্ছে আপনি বাসায় একবার দেখবেন, একবার, বেশি দেখার দরকার নেই, একবার দেখে নিবেন। আমি আপনাকে শিখাবো। কি শিখাবো? এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাকে আমি এখন এই জিনিসটাই শিখাবো। কি বলছে? এখানে বলছে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা কে, সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা সর্বোচ্চ লভ্যাংশ পাবে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে বের করতে বলছে যে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। কি বের করতে বলছে? সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ আপনাকে বের করতে বলছে। ভাই একটা জিনিস নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন ভাই। আমরা অবশ্যই বিশদ আয় বিবরণী করি, করি না? আমরা অবশ্যই বিশদ আয় বিবরণী করছিলাম, করছিলাম না? আমরা অবশ্যই বিশদ আয় বিবরণী করছিলাম। মনে রাখতে হবে, এই বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? আমরা হচ্ছে সকল খরচকে বাদ দিয়া, আমরা হচ্ছে সকল খরচকে বাদ দিয়ে আমরা কি পাই বলেন তো? আমরা সকল আয় ব্যয়কে প্লাস মাইনাস করে আমরা বিশদ আয় বিবরণীতে সকল আয় এবং ব্যয়কে প্লাস মাইনাস করে কি পাই? আমরা একটা মুনাফা পাই। একটা কি পাই? একটা মুনাফা পাই। মনে রাখতে হবে, ওই মুনাফার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। ওই মুনাফার নাম কি? ওই মুনাফার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। সবাই নোট ডাউন করতে হবে। আমরা বিশদ আয় বিবরণীতে সকল আয় এবং সকল ব্যয়কে প্লাস মাইনাস করে একটা মুনাফা পাই। ওই মুনাফার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। ওই মুনাফার নাম কি? ওই মুনাফার নাম হচ্ছে ভাই কর পূর্ব মুনাফা। এবং এরপরে কি জানেন? এরপরে মনে রাখতে হবে, কর পূর্ব মুনাফা থেকে আপনাকে সরকারকে কর দিতে হয়, সরকারকে কর দিতে হয়। তাহলে এই করকে আপনাকে মাইনাস করতে হবে, এই করকে আপনাকে মাইনাস করতে হবে। বুঝা গেল? কর পূর্ব মুনাফা থেকে আপনাকে সরকারকে, মানে আপনার সরকারকে একটা কর দিতে হয়, এই করকে আপনাকে মাইনাস করতে হয়। আপনি যদি এই করকে মাইনাস করেন, এই করকে যদি আপনি মাইনাস করেন, আপনি কি পাবেন জানেন? আপনি হচ্ছে কর পূর্ব মুনাফা পাবেন। কি পাবেন? আপনি হচ্ছে কর, আপনি কি পাবেন? আপনি হচ্ছে কর পূর্ব মুনাফা পাবেন। সরি 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 সরি, কর পরবর্তী, কর পরবর্তী মুনাফা। কি বললাম? কর, আপনি কি পাবেন? আপনি হচ্ছে কর পরবর্তী মুনাফা পাবেন। কি পাবেন? আপনি হচ্ছে কর পরবর্তী, আপনি কর পরবর্তী মুনাফা পাবেন। কি পাবেন? কর পরবর্তী মুনাফা পাবেন। এতটুকু ক্লিয়ার?
এই কর পরবর্তী মুনাফার আরেকটি নাম হচ্ছে নিট মুনাফা। কি বললাম? সবাই নোট ডাউন করতে হবে। এই কর পরবর্তী মুনাফার আরেকটি নাম হচ্ছে নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। ওকে, এই জিনিসটা করার পরে এই জিনিসটা করার পরে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার যে অগ্রাধিকার শেয়ার আছে, কি আছে? অগ্রাধিকার শেয়ার। আপনার যে অগ্রাধিকার শেয়ার আছে, আপনি ওই অগ্রাধিকার শেয়ারকে লভ্যাংশ দিবেন। কি করবেন? আপনি ওই অগ্রাধিকার শেয়ারকে লভ্যাংশ দিবেন। অগ্রাধিকার শেয়ারকে আপনি লভ্যাংশ দেওয়ার পরে আপনার যা থাকবে তাই কি আপনার সাধারণ শেয়ারের প্রাপ্য না? তাই কি আপনার সাধারণ শেয়ারের প্রাপ্য না? ভাই আমাকে কমেন্ট করে জানান তো, ওইটাই কি আপনার সাধারণ শেয়ারের প্রাপ্য না? অবশ্যই ওইটাই হচ্ছে কি আপনার সাধারণ শেয়ারের প্রাপ্য। ভাই ম্যানেজমেন্টে আমি একটা জিনিস পড়াইছিলাম যে যখন কোম্পানি সংগঠন যখন লভ্যাংশ প্রদান করে, সর্বপ্রথম তৃতীয় পক্ষের দায় পরিশোধ করতে হয়। তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ হচ্ছে সরকার। তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ হচ্ছে সরকার। তার মানে আপনাকে সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। পড়াইছিলাম কিনা? অবশ্যই পড়াইছি। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এরপরে কাজ কি? অগ্রাধিকার শেয়ার। এরপরের কাজ কে? এরপর হচ্ছে সাধারণ শেয়ার। পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম কিনা? এটা অবশ্যই পড়াইছি। এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে আমাকে এতটুকু কমেন্ট করেন, এতটুকু আপনি ক্লিয়ার কিনা? যে কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা আপনি কখন পান? কর পূর্ব মুনাফা আপনি পান ওই যে আপনি বিশদায় বিবরণীতে সকল আয় ব্যয়কে প্লাস মাইনাস করে আপনি কর পূর্ব মুনাফা পান। পাইছেন? কর পূর্ব মুনাফা থেকে আপনাকে করকে মাইনাস করতে হয়। করছেন? করকে মাইনাস করার পরে আপনাকে কর পরবর্তী মুনাফা নির্ণয় করতে হয়। কর পরবর্তী মুনাফার আরেকটি নাম হচ্ছে নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। ওইখান থেকে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। করছেন? করার পর আপনি কি পাইছেন? সাধারণ শেয়ারের প্রাপ্য। পাইছেন? পাওয়া শেষ। এবার আমরা ম্যাথ সমাধান করব। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা ম্যাথ সমাধান করব। কি করব? ম্যাথ সমাধান করব। ওকে, তাহলে দেখেন, এই যে আপনি ভালো করে দেখেন, এই যে কোম্পানির কর পরবর্তী মুনাফা কি দেওয়া আছে? কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে ১,৫০,০০০ টাকা। কি দেওয়া আছে? কর পরবর্তী মুনাফা কি দেওয়া আছে? ভাই কর পরবর্তী মুনাফা কত দেওয়া আছে? কর পরবর্তী মুনাফা দেওয়া আছে ১,৫০,০০০ টাকা। কত দেওয়া আছে? ১,৫০,০০০ টাকা কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানান তো, যেখানে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে ওইখানে কর পূর্ব মুনাফা অথবা করের কি কোনো কাজ আছে? সবাই আমাকে কমেন্ট করে জানান তো, যেখানে কর পরবর্তী মুনাফা সরাসরি দেওয়া আছে ওইখানে কর কর এবং কর পূর্ব মুনাফার কাজ আছে? কর এবং কর পূর্ব মুনাফার কাজ আছে? সবাই কমেন্ট করে জানান তো। যেখানে আপনার পরীক্ষার প্রশ্নে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে ওইখানে কর এবং কর পূর্ব মুনাফার কোনো কাজ আছে? কোনো কাজ নাই। এই তো তালহা জামান, বুঝছেন? এই জিনিসটাই অনেক বেশি আপনার কাজে আসবে, যে আপনি বুঝতে পারতেছেন, এই জিনিসগুলোকে আপনি বুঝতে পারতেছেন, ওই জিনিসটাই কাজে আসবে। ঠিক আছে? কর পরবর্তী মুনাফা আপনার পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে। এখন কর পরবর্তী মুনাফা থেকে আপনাকে কি করতে হয়? কর পরবর্তী মুনাফা থেকে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হয়। কি করতে হয়? কর পরবর্তী মুনাফা থেকে আপনাকে অগ্রাধিকার শেয়ার, মানে হচ্ছে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হয়। কি করতে হয়? মাইনাস করতে হয়। দেখেন পরীক্ষায় দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার, এই যে 12%, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। তাহলে কি 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। তাহলে কি করতে হবে? অগ্রাধিকার শেয়ার কত? অগ্রাধিকার শেয়ার কত? 2 লক্ষর কত পার্সেন্ট? 2 লক্ষ শেয়ারের হচ্ছে 12%। কত পার্সেন্ট? 12%। বুঝছেন তো? কত? 12 দুগুণে 2 শূন্য কাটেন, 12 দুগুণে হচ্ছে 24,000। কত হাজার? 24,000। মাইনাস করে দেন 24,000। কত? এই 24,000কে আপনি মাইনাস করে দেন।
মাইনাস করলে আপনি কি পাবেন? মাইনাস করলে আপনি পাবেন হচ্ছে সাধারণ শেয়ারের প্রাপ্য। কার প্রাপ্য? সাধারণ শেয়ার। কার প্রাপ্য? সাধারণ শেয়ারের প্রাপ্য। কত? এই যে 0 0 0, 10 থেকে 4 গেলে 6, 3 থেকে 2 গেলে 1, বুঝা গেল? আর হচ্ছে কত? 1, 1,16,000 টাকা। কত? 1,16,000 টাকা। ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানান যে আমার এখানে লাগছে কি? আমার এখানে লাগছে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা লভ্যাংশ পাবে? ক্লিয়ার কিনা? বুঝা গেল যে সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা লভ্যাংশ পাবে? এই যে 1,16,000 টাকা। কত? 1,16,000 টাকা। বুঝা গেল? ভালো করে প্রশ্ন পড়তে হবে। এই যে 12% হারে 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। তার মানে কত? 2 লক্ষর 12% হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? সবাই আমাকে কষ্ট করে জানাইতে হবে ক্লিয়ার কিনা। যদি না বুঝেন আবার বুঝাবো। কিন্তু আপনারা পারতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট। পারতেই হবে। পরীক্ষায় পারতে হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। ঠিক আছে? ওকে। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা। এরপরে এরপরে আমরা এই ম্যাথটা সমাধান করব। কি করব? এর পরবর্তীতে হচ্ছে আমরা এই ম্যাথটা সমাধান করব। ভাই সবকিছু সেম দেওয়া আছে, তবে এখানে একটা জিনিস আছে। কি আছে? এখানে হচ্ছে বলছে শেয়ার প্রতি। এখানে কি বলছে? এখানে বলছে শেয়ার প্রতি, মানে শেয়ার প্রতি লভ্যাংশ। কি বলছে? শেয়ার প্রতি লভ্যাংশ বলছে। ওই প্রশ্নে কি আপনাকে শেয়ার প্রতি লভ্যাংশ বলছে? ওই প্রশ্নে আপনাকে শেয়ার প্রতি লভ্যাংশ বলে নাই। ওই প্রশ্নে আপনাকে বলছে মোট কত টাকার শেয়ার সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। কিন্তু এখানে একটা কথা বলে দিছে। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে শেয়ার প্রতি আয় অথবা শেয়ার প্রতি লভ্যাংশ। কি বললাম? এই যে সাধারণ শেয়ার হোল্ডারগণ, মানে সাধারণ শেয়ার হোল্ডারগণের শেয়ার প্রতি শেয়ার প্রতি লভ্যাংশ। তাহলে একটা সূত্র লিখতে হবে। সবাই নোট করেন। সবাই সবাই নোট ডাউন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। 3 স্টার দিয়ে রাখেন। 3 স্টার দিয়ে রাখেন। শেয়ার প্রতি লভ্যাংশ। কি লভ্যাংশ? শেয়ার প্রতি লভ্যাংশ। আপনাকে যদি পরীক্ষায় শেয়ার প্রতি লভ্যাংশ নির্ণয় করতে বলে, কি লভ্যাংশ? শেয়ার প্রতি লভ্যাংশ। মনে রাখতে হবে শেয়ার প্রতি লভ্যাংশের সূত্র হচ্ছে, শেয়ার প্রতি লভ্যাংশের সূত্র হচ্ছে উপরে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য। উপরে কি? উপরে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য। উপরে কি? সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য। বুঝা গেল? আর নিচে কি হবে বলুন তো? নিচে হবে হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা। নিচে কি হবে? নিচে হবে হচ্ছে সাধারণ, নিচে কি হবে? নিচে হবে হচ্ছে, নিচে কি হবে? নিচে হবে হচ্ছে আপনার সাধারণ শেয়ার হোল্ডারের, নিচে কি হবে? নিচে হবে হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা। বুঝা গেল? উপরে কি হবে? উপরে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য। উপরে কি হবে? উপরে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য, যেটা আমি আপনাকে একটু আগে নির্ণয় করা শিখাইলাম। আর নিচে কি হবে? নিচে হবে হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এতটুকু বুঝছেন? এতটুকু কি আমার কথা ক্লিয়ার? এই যে সবাই আমাকে বলুন তো, এতটুকু কথা কি ক্লিয়ার আমার কথা? তাহলে শেয়ার প্রতি লভ্যাংশ, আপনাকে যদি বলে যে ভাই শেয়ার প্রতি লভ্যাংশ নির্ণয় করো, পারবেন? শেয়ার প্রতি লভ্যাংশ নির্ণয় করতে পারবেন? উপরে সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য, নিচে সাধারণ শেয়ার সংখ্যা। বুঝা গেল? ওকে। এরপর আমরা এই ম্যাথটা সমাধান করব। কি করব? সমাধান করব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে
সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য বের করতে হবে। শিখাইছিলাম না, একটু আগে শিখাইলাম না যে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য কিভাবে নির্ণয় করে, একটু আগে শিখাইলাম না? তাহলে দেখেন তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে নিট মুনাফা। এখানে কি দেওয়া আছে? নিট মুনাফা। নিট মুনাফা যেই কথা, কর পরবর্তী মুনাফা একই কথা, শিখে এলাম না? তাহলে লিখে নিট মুনাফা। কি লিখবেন? নিট মুনাফা। কত দেওয়া আছে? নিট মুনাফা দেওয়া আছে ১,৫৯,০০০। কত? ১,৫৯,০০০ নিট মুনাফা দেওয়া আছে। এখান থেকে আপনাকে কি করতে হবে? এখান থেকে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। কি করতে হবে? এখান থেকে হচ্ছে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। কত? এই যে দেখেন 12%, 12% ২,০০,০০০ টাকার অগ্রাধিকার শেয়ার। তাহলে ২,০০,০০০ 12% কত? ২৪,০০০ টাকা। আপনাকে এই অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি পাবেন হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য। কি পাবেন? সাধারণ শেয়ারের প্রাপ্য। সাধারণ, এরপরে আপনি পাবেন কি? এরপরে পাবেন হচ্ছে আপনি সাধারণ শেয়ারের প্রাপ্য। বিয়োগ করে দেন। ০, ০, ০, ৯ থেকে ৪ গেলে ৫, ৫ থেকে ২ গেলে ৩, ১, ১,৩৫,০০০ টাকা। তার মানে খেয়াল করেন তো সাধারণ শেয়ারের প্রাপ্য কত? সাধারণ শেয়ারের প্রাপ্য হচ্ছে ১,৩৫,০০০ টাকা। বুঝা গেল? আনসার কত? ১,৩৫,০০০ টাকা। লাগবে কি? লাগবে হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা। ওই সাধারণ শেয়ার সংখ্যা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। কত দেখেন তো? এই যে ৫০,০০০, ৫০,০০০ সাধারণ শেয়ার। কত হাজার? ৫০,০০০ সাধারণ শেয়ার। নিচে লিখেন ৫০,০০০, নিচে লেখেন ৫০,০০০। লিখছেন? এরপরে কাটাকাটি করেন। ১, ২, ৩, ১, ২, ৩। এরপরে এটাকে ভাগ করেন। ১৩৫ কে যদি আপনি ৫০ দিয়ে ভাগ করেন, ৫০ দুগুণে ১০০, ৫০ দুগুণে কত? ১০০। কত? ৩৫। যায় না, ৫০ কে যায় না, এই জন্য দশমিক। দশমিক, এই জন্য কি? দশমিক, একটা শূন্য। খেয়াল করেন ৫০ কে ৭, ৫০ কে ৭ দিয়ে যদি আপনি গুণ করেন ৩৫০। কত? ৩৫০। আনসার কত? আনসার হচ্ছে 2 মানে ২.৭। আনসার কত? আনসার হচ্ছে ২.৭০। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে একটাও সঠিক অপশন নাই। কিন্তু আনসার হবে কত? আনসার হবে ২.৭০ টাকা। আনসার কত হবে? আনসার হবে ২.৭০ টাকা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় সঠিক উত্তর ছিল না। সঠিক উত্তর ছিল না। আনসার কত? আনসার হচ্ছে ২.৭০ টাকা। আনসার কত? ২.৭০ টাকা। ক্লিয়ার কিনা? আমি খুব ভেঙে ভেঙে পড়াইছি। ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাইতে হবে যে আপনি আমার এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। ভাই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। বুঝা গেছে? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাইতে হবে যে আপনি এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। আমি আপনাকে আবার রিপিট করতেছি, আপনার পরীক্ষায় আসবে যে এই প্রশ্নটা আপনি ক্লিয়ার কিনা, এটা পরীক্ষা আসবে। শেয়ার প্রতি লভ্যাংশ। ওকে, যদি সবাই ক্লিয়ার হন ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া যে আপনি ক্লিয়ার হইছেন, ভালো কথা। ওকে, এই যে আপনাকে আবার বলছে, আপনাকে আবার কি বলছে খেয়াল করেন তো, শেয়ার প্রতি আয় নির্ণয় করো। কি বলছে? আপনাকে আবার বলছে শেয়ার প্রতি আয় নির্ণয় করো। শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়ের সূত্র কি ভাইয়া? শেয়ার প্রতি আয়ের সূত্র কি বলেন তো? একটু আগে পড়াইলাম না? শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়ের সূত্র কি বলেন তো? শেয়ার প্রতি আয়ের সূত্র হচ্ছে, শেয়ার প্রতি আয়ের সূত্র কি? সাধারণ শেয়ারের প্রাপ্য, সাধারণ, সাধারণ শেয়ারের প্রাপ্য, সাধারণ শেয়ারের প্রাপ্য ভাগ সাধারণ শেয়ার, ভাগ সাধারণ শেয়ার সংখ্যা, ভাগ কি? ভাগ হচ্ছে সাধারণ শেয়ার। এরপর আপনি এখন সাধারণ শেয়ারের প্রাপ্য বের করেন। সাধারণ শেয়ারের প্রাপ্য বের করেন। ভাই আমাকে এখানে একটা জিনিস কমেন্ট করে জানান তো, এইখানে কি কর পরবর্তী মুনাফা
দেওয়া আছে? এখানে কি কর পরবর্তী মুনাফা সরাসরি দেওয়া আছে? আমাকে কমেন্ট করে জানান তো, এখানে কি কর পরবর্তী মুনাফা সরাসরি দেওয়া আছে? আমাকে একটু কষ্ট করে জানান তো, এখানে কি প্রশ্নে কোথাও এখানে কি প্রশ্নে কোথাও কর পরবর্তী মুনাফা দেওয়া আছে? দেওয়া আছে? এক্সামে কোনো কোশ্চেন ভুল থাকলে কি ওই কোশ্চেনের নাম্বার দিবে? যদি ওই কোশ্চেনটা ভুল থাকে, যেমন এই প্রশ্নটা ভুল ছিল, তার মানে সবাই আপনি যদি আনসার না করেন, যদি আপনি দেখেন পরীক্ষার প্রশ্নে ভুল আছে, তার মানে আপনি ওই প্রশ্নটা আনসার করবেন না। ওই প্রশ্নটা আনসার করবেন না। যদি আপনি ওই প্রশ্নটা আনসার না করেন, আপনি নাম্বার পাবেন। এই যে এই প্রশ্নটা ভুল ছিল, তাহলে আপনার উচিত এই প্রশ্নটা আনসার না করা, তাহলে আপনি নাম্বার পাবেন। ঠিক আছে? না, খেয়াল করেন, বুঝা গেল? তার মানে এখানে কর পরবর্তী মুনাফা বা কর পূর্ব মুনাফা সরাসরি দেওয়া নাই, আপনাকে বের করতে হবে। কিভাবে বের করে বলেন তো? এই যে বিক্রয়, আমরা জানি বিক্রয়, বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 5,40,000। বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 5,40,000। এবার কি করতে হয় ভাই? বিক্রয় থেকে বিক্রয় থেকে আমরা জানি বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করলে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে যদি আপনি মাইনাস করেন, আপনি কি পাবেন বলুন তো? আপনি যদি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করেন, আপনি পাবেন হচ্ছে কি? মোট লাভ পাবেন না। তাহলে আপনার কাজ কি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে কি করা? মাইনাস করা। ঠিক আছে, করলাম। তাহলে কত হয়? শূন্য 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 শূন্য, 4 থেকে 3 গেলে 1, 5 থেকে 3 গেলে 2। ওইটা হচ্ছে কত? 2,10,000 টাকা। কত? 2,10,000 টাকা। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হচ্ছে অন্যান্য সকল খরচকে মাইনাস করা। তাহলে দেখেন তো, এই প্রশাসনিক ব্যয়, সরি, দেখেন তো বিক্রয় খরচ কত? বিক্রয় খরচ 1,20,000 টাকা। তাহলে আপনাকে বিক্রয় খরচকে মাইনাস করতে হবে। কি করতে হবে? বিক্রয় খরচকে আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস করে দেন শূন্য। তাহলে কত? 1 থেকে 2 গেলে যায় না কত? 9। তাহলে কত? 90,000 টাকা। কত হয়? 90,000 টাকা। এরপরে আপনার কাজ কি? এরপরে সকল ব্যয়কে আপনাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করে দেন প্রশাসনিক ব্যয়, এটাকে মাইনাস করে দেন। কত হয়? এটাকে যদি আপনি মাইনাস করেন, আনসার উত্তর কত হয়? হচ্ছে 80,000 টাকা। কি বললাম? 80,000 টাকা। ভাই খেয়াল করেন তো, আমি কি করলাম? আমি বিশদায় বিবরণী করলাম। তার মানে বিশদায় বিবরণীর সকল আয় এবং সকল ব্যয়কে আমি যোগ বিয়োগ করার পরে আমি কত পাইছি? আমি 80,000 টাকা পাইছি। তার মানে মনে রাখতে হবে, এই কর পূর্ব এই কর পূর্ব মুনাফা হচ্ছে 80,000 টাকা। এই কর পূর্ব মুনাফা কত? এই কর পূর্ব মুনাফা হচ্ছে আমার 80,000 টাকা। বুঝা গেল? ভাই বুঝতে পারছেন? এই যে আমি প্লাস মাইনাস করে আমি একটা অ্যামাউন্ট পাইলাম। ওই অ্যামাউন্ট কত পাইলাম? 80,000 টাকা পাইলাম। তার মানে মনে রাখতে হবে, ওই 80,000 টাকাই হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। কি মুনাফা? কর পূর্ব মুনাফা পাইলাম 80,000 টাকা। এরপরে কাজ কি? কর পূর্ব থেকে আমাকে করকে মাইনাস করতে হবে। কর কত? কর হচ্ছে 25,000 টাকা। কত? কর হচ্ছে আমার 25,000 টাকা। মাইনাস করে দেন, মাইনাস করে দেন। 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 2 গেলে 5। কত? 55,000 টাকা। তাহলে আমি কি পাইলাম? আমি কর পরবর্তী মুনাফা পাইলাম। কত? কর পরবর্তী মুনাফা হচ্ছে আমার 55,000 টাকা। বুঝা গেল? আমি কর পরবর্তী মুনাফা পাইলাম 55,000 টাকা। এই প্রশ্নে এই প্রশ্নে কি আমার কোথাও অগ্রাধিকার শেয়ার আছে? এই প্রশ্নের কোথাও আমার অগ্রাধিকার শেয়ার নাই। এই প্রশ্নের কোথাও আমার অগ্রাধিকার শেয়ার নাই। তার মানে আপনাকে অগ্রাধিকার শেয়ার মাইনাস করা লাগবে না। যেহেতু অগ্রাধিকার শেয়ার নাই, আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করা লাগবে না। যেহেতু অগ্রাধিকার শেয়ার নাই, তার মানে কি আমি কি বলতে পারি? এই 55,000 টাকাই আমার সাধারণ শেয়ারের প্রাপ্য। আমি কি বলতে পারি কিনা? একটু ভাই আমাকে কমেন্ট করে জানাইতে হবে, আমি কি বলতে পারি কিনা এই 55,000 টাকাই আমার সাধারণ শেয়ারের প্রাপ্য? কারণ এখানে কি নাই? কারণ এখানে অগ্রাধিকার শেয়ার নাই। যেহেতু অগ্রাধিকার শেয়ার নাই, তার মানে মনে রাখতে হবে, ওই 55,000 টাকাই আমার সাধারণ শেয়ারের প্রাপ্য। ওই 55,000 টাকাই আমার সাধারণ শেয়ারের প্রাপ্য। এটাকে আমি বলতে পারি?
আমাকে একটু কষ্ট করে জানান তো এটাকে আমি বলতে পারি কিনা। এটা আমি কি বলতে পারি? জি, তালহা জামান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি বলতে পারি যে এই ৫৫,০০০ টাকাই হচ্ছে আমার সাধারণ শেয়ারে প্রাপ্য। লাগবে কি বলেন তো? লাগবে হচ্ছে আমার সাধারণ শেয়ার। কত দেওয়া আছে? সাধারণ শেয়ার কত দেওয়া আছে? এই যে খুব সুন্দর করে দেওয়া আছে। সাধারণ শেয়ার ১,০০,০০০। কত দেওয়া আছে? সাধারণ শেয়ার ১,০০,০০০। ভাগ করে দেন ১,০০,০০০ দিয়ে। ১,০০,০০০ দিয়ে হচ্ছে আপনি কি করে দেন? ১,০০,০০০ দিয়ে আপনি ভাগ করে দেন। ১, ২, ৩ কাটাকাটি করেন। ১, ২, ৩ এটা দিয়ে কাটলে হচ্ছে 0.55 কত হয়? 0.55। এই যে আনসার কত? এই যে আনসার হচ্ছে 0.55 টাকা। অর্থাৎ আনসার হচ্ছে ক। আনসার কত? ক। এই বুঝছেন কি না? আপনারা সবাই কমেন্ট না করলে হবে না কি বুঝবো? আপনারা যদি হচ্ছে কমেন্ট না করেন আমি তো বুঝবো না যে আপনি এই প্রশ্নটা পারছেন কিনা। এটার জন্য আপনাকে কমেন্ট করতে হবে মাস্ট। আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে বুঝবো যে আপনি এই প্রশ্নটা বুঝতে পারছেন। বুঝা গেল? আপনাকে মাস্ট বি কমেন্ট করতে হবে। তাহলে আপনি আমাকে বলেন যে এই প্রশ্নটা বুঝছেন কিনা। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাবি ৭ কলেজ, এই ডাবি ৭ কলেজের প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে আপনি এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? আপনি ছাড়া, তালহা জামান ছাড়া কি আর কেউ ক্লাসে নাই? তাহলে আপনি বুঝতে পারতেছেন না কেন? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খেয়াল করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৩ এবং ২৪ সালে আসছে কি আসছে? শেয়ার প্রতি আয়। কি আসছে? শেয়ার প্রতি আয় আপনাকে নির্ণয় করতে বলছে। শেয়ার প্রতি আয়। তাহলে আমি আপনাকে বললাম কি শেয়ার প্রতি আয়ের সূত্র কি? শেয়ার প্রতি আয়ের সূত্র, শেয়ার প্রতি আয় এর আরেকটি নাম হচ্ছে ইপিএস। শেয়ার প্রতি আয়ের আরেকটি নাম কি? শেয়ার প্রতি আয়ের আরেকটি নাম হচ্ছে ইপিএস। সূত্র কি? সূত্র হচ্ছে সাধারণ শেয়ারের প্রাপ্য। সূত্র কি? সূত্র হচ্ছে সাধারণ শেয়ারের প্রাপ্য। সাধারণ শেয়ারের প্রাপ্য। এরপরে কি বলছে? এরপর হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা। এরপরে কি? সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার সংখ্যাকে আপনাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আগের মতোই ভাগ করে দেন, কোনো সমস্যা নাই। আপনার কি লাগবে? খেয়াল করেন তো এই জায়গায় কি দেওয়া আছে। এই জায়গায় দেওয়া আছে কর পরবর্তী মুনাফা। ভালো করে দেখেন, এই জায়গায় কর পরবর্তী মুনাফা দেওয়া আছে ১,৫০,০০০ টাকা। লিখে ফেলেন কর পরবর্তী মুনাফা। সবাই লিখে ফেলেন কর পরবর্তী মুনাফা কত। সবাই লিখে ফেলেন কর পরবর্তী মুনাফা ১,৫০,০০০ টাকা। লিখছেন? সবাই লিখছেন যে কর পরবর্তী মুনাফা ১,৫০,০০০ টাকা। খেয়াল করেন এরপরে কি করতে হয়? এরপরে হচ্ছে আমাদেরকে করকে মাইনাস করতে হয়। করকে মাইনাস করতে হয়। খেয়াল করেন কর কত? কর হচ্ছে ৪০%। কর কত? কর হচ্ছে ৪০%। সবাই নোট ডাউন করেন। সবাই নোট ডাউন করেন। কর সবসময় কর পরবর্তী মুনাফার উপর ধরতে হয়। কর সবসময় কর পরবর্তী মুনাফার উপর ধরতে হয়। মানে কর, সবাই নোট ডাউন করেন। কর সবসময় কর পরবর্তী মুনাফার উপর ধরতে হয়। কর সবসময় কর পরবর্তী মুনাফার উপর ধরতে হয়। তাহলে ধরেন ১,৫০,০০০ হচ্ছে কর পরবর্তী মুনাফা। কত পার্সেন্ট? ৪০%। কত পার্সেন্ট? ৪০%। কাটাকাটি করেন। একে শূন্য একে শূন্য কাটা। ১৫,০০০কে ৪ দিয়ে গুণ করলে ৪ ১৫ ৬০। কত? ৬০,০০০ টাকা। কত? কি বললাম? কত? ৬০,০০০ টাকা। কত? ৬০,০০০ টাকা। তাহলে আপনি এই ৬০,০০০ কে মাইনাস করে দেন। কত? তাহলে আনসার হচ্ছে কত হয়? এই ৯০,০০০ টাকা হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা। এই ৯০,০০০ কত? এই ৯০,০০০ টাকা হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা। এই ৯০,০০০ কি? কর পরবর্তী মুনাফা। দেখেন তো এখানে অগ্রাধিকার শেয়ার আছে কিনা? এই যে খুব সুন্দর করে দেওয়া আছে। ১০% হারে ১০% হারে ৫,০০,০০০ টাকার
অগ্রাধিকার শেয়ার। তার মানে আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। কি করতে হবে? আপনাকে অগ্রাধিকার শেয়ারকে মাইনাস করতে হবে। কত? ৫ লক্ষ টাকার 10%। ৫ লক্ষর 10% হচ্ছে ৫০,০০০ টাকা। কত টাকা? ৫০,০০০ টাকা। এই যে দেখাই, ৫ লক্ষ, ৫ লক্ষর কত পার্সেন্ট? 10%। একে শূন্য একে শূন্য কাটা, কত হয়? ৫০,০০০ টাকা। এখন এটাকে মাইনাস করেন, মাইনাস করলে হচ্ছে আবার ৪০,০০০ টাকা। কত? মাইনাস করলে কত হয়? মাইনাস করলে হচ্ছে আমার কত হয়? মাইনাস করলে হচ্ছে আমার ৪০,০০০ টাকা। কত হাজার টাকা? ৪০,০০০ টাকা। তাহলে বলেন তো, এই ৪০,০০০ টাকাই কি আমার সাধারণ শেয়ার হোল্ডারের প্রাপ্য না? বলেন তো আমাকে, এই ৪০,০০০ টাকাই কি আমার সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য না? অবশ্যই আমার এই ৪০,০০০ টাকাই কি, এই ৪০,০০০ টাকাই হচ্ছে আমার সাধারণ শেয়ার হোল্ডারগণের প্রাপ্য। কি করতে হবে? সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সাধারণ শেয়ার কত? এই যে খুব সুন্দর করে দেওয়া আছে, সাধারণ শেয়ার কত? ১ লক্ষ। এই যে ১ লক্ষ সাধারণ শেয়ার। তাহলে আপনি ১ লক্ষ দিয়ে ভাগ দেন। ১ লক্ষ দিয়ে কি করেন? আপনি ১ লক্ষ দিয়ে ভাগ দেন, ভাগ দেন ১ লক্ষ দিয়া। বুঝা গেল? এরপরে কাটাকাটি করেন। ১ ২ ৩, ১ ২ ৩ ৪, ৪ দিয়ে ভাগ করেন। খেয়াল করেন ০.৪ হয়। ০.৪০ কত? ০.৪০ কই আছে? এই যে আনসার হচ্ছে ক, ০.৪০। ০.৪০। ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? কমেন্ট করতে হবে তো। ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা, এই প্রশ্নগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছেন কয়বার আসছে? কয়বার আসছে দেখছেন? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। বুঝা গেল? সবাই একটু কষ্ট করে কমেন্ট করতে হবে। আপনি এই প্রশ্নটা বুঝছেন কিনা একটু কষ্ট করে, একদম সেম প্রশ্ন, এতক্ষণ যা করেছি তাই বুঝতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলছে? এখানে বলছে করের পরিমাণ কত? কি বলছে? এখানে বলছে হচ্ছে করের পরিমাণ কত? কি কার পরিমাণ কত? করের পরিমাণ কত? কার পরিমাণ কত বলছে বলেন তো? করের পরিমাণ কত? তাহলে আমি আপনাকে কি বললাম? একটু আগে বললাম, সবাই নোট ডাউন করেন। কর ধরতে হয়। সবাই নোট ডাউন করতে হবে। কর ধরতে হয়। কর পূর্ব মুনাফার উপর। কর ধরতে হয়। কর পূর্ব মুনাফার উপর। সবাই নোট ডাউন করতে হবে। কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। মাস্ট বি নোট ডাউন করেন। কর আপনাকে ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। তাহলে আপনার এই প্রশ্নে কাজ কি বলেন তো? এই প্রশ্নে কাজ হচ্ছে আপনাকে কর পূর্ব মুনাফা নির্ণয় করতে হবে। এই প্রশ্নে আপনার কাজ কি? এই প্রশ্নে আপনার কাজ হচ্ছে আপনাকে কর পূর্ব মুনাফা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে আপনাকে? আপনাকে কর পূর্ব মুনাফা নির্ণয় করতে হবে। বুঝা গেল? আচ্ছা, নির্ণয় করেন কর পূর্ব মুনাফা। ভাই, আমাকে একটা কথা বলুন তো, আমি দেখি আপনারা এটা পারেন কিনা। পরীক্ষায় বিক্রয় দেওয়া আছে এবং মোট লাভ দেওয়া আছে, তাহলে কি বিক্রয় আসবে? সবাই আমাকে কমেন্ট করেন তো ভাই। পরীক্ষায় বিক্রয় দেওয়া আছে এবং মোট লাভ দেওয়া আছে, তাহলে পরীক্ষায় কি বিক্রয় আসবে? সবাই আমাকে একটু কষ্ট করে জানান তো, পরীক্ষায় বিক্রয় দেওয়া আছে, এই যে খুব সুন্দর করে দেওয়া আছে বিক্রয়, পরীক্ষায় বিক্রয় দেওয়া আছে এবং পরীক্ষায় মোট লাভ দেওয়া আছে, তাহলে আমাকে বলেন তো, পরীক্ষায় বিক্রয় আসবে? পরীক্ষায় বিক্রয় আসবে? পরীক্ষায় বিক্রয় আসবে না। যারা গাধা,
মানে যারা গাধা তারা বলবে যে ভাই পরীক্ষায় বিক্রয় আসবে, কেন আসবে বিক্রয় ভাই, মোট লাভ দেওয়া আছে, তাহলে কি বিক্রয় আসার কোনো পসিবল আছে? বিক্রয় আসার কোনো পসিবলই নাই, তার মানে বিক্রয় আসবে না। তাহলে মোট লাভ কত ভাই? মোট লাভ কত আমাকে বলুন তো। এই যে মোট লাভ কত? মোট লাভ হচ্ছে, মোট লাভ কত? মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভ দেওয়া আছে আমার 1,76,000 টাকা। কত দেওয়া আছে? মোট লাভ দেওয়া আছে আমার 1,76,000 টাকা। বুঝা গেল? এখন আপনার কাজ কি? মোট লাভ থেকে আপনাকে পরিচালন ব্যয়কে মাইনাস করতে হবে। কি করতে হবে? আপনাকে পরিচালন ব্যয়কে মাইনাস করতে হবে। কি করতে হবে? আপনাকে পরিচালন ব্যয়, আপনাকে পরিচালন ব্যয়কে আপনাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। কত? ৬৬,০০০ টাকা। কত? ৬৬,০০০ টাকা। আপনাকে পরিচালন ব্যয়কে মাইনাস করতে হবে। ৭ থেকে ৬ গেলে ১, ১,১০,০০০ টাকা। কত? ১,১০,০০০ টাকা। এর পরবর্তীতে দেখেন, এর পরবর্তীতে দেখেন কি বললাম? অন্যান্য খরচ কত? অন্যান্য খরচ কত? ২০,০০০ টাকা। অন্যান্য খরচকে আপনাকে মাইনাস করতে হবে। কি করতে হবে আপনাকে? আপনাকে হচ্ছে অন্যান্য খরচকে মাইনাস করতে হবে। কত? ২০,০০০ টাকা। অন্যান্য খরচ কত? অন্যান্য খরচ হচ্ছে আপনার ২০,০০০ টাকা। তো ১,১০,০০০ থেকে ২০ গেলে কত? ১,১০,০০০ থেকে ২০ গেলে হচ্ছে ০,০০,০০০ কত? ১,০০,০০০ ১,১০,০০০ থেকে ২০ গেলে কত? ১,০০,০০০ ১,১০,০০০ থেকে ২০ গেলে হচ্ছে ৯০,০০০ টাকা। কত হয়? ৯০,০০০ টাকা। তাহলে আমাকে বলুন তো, এই কর আমি আপনাকে এখানে সুন্দর করে করাই। এখানে ভাই আমার লাগবে কি বলুন তো? আমার লাগবে হচ্ছে কর পূর্ব মুনাফা। লাগবে কি? লাগবে হচ্ছে কর পূর্ব মুনাফা। ঠিক আছে? কর পূর্ব মুনাফা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো এখানে পরীক্ষার প্রশ্নে কি দেওয়া আছে বলুন তো? এখানে পরীক্ষার প্রশ্নে মোট লাভ দেওয়া আছে। যেহেতু মোট লাভ দেওয়া আছে, যেহেতু মোট লাভ দেওয়া আছে, সেহেতু আমার বিক্রয় আসবে না। এটা স্বাভাবিক কথা। কত? ১,৭৬,০০০ টাকা। এটা হচ্ছে আমার মোট লাভ। আমাকে কি করতে হবে? মোট লাভ থেকে আমাকে সকল প্রকার খরচকে মাইনাস করতে হবে। তো পরিচালন খরচ, কি বললাম? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত দেওয়া আছে? পরিচালন ব্যয় দেওয়া আছে আমার ৬৬,০০০ টাকা। কত দেওয়া আছে? ৬৬,০০০ টাকা। আপনাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। ৭ থেকে ৬ গেলে ১, আর হচ্ছে ১। এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে এই যে অন্যান্য খরচ, খুব সুন্দর করে দেওয়া আছে অন্যান্য খরচ। আপনাকে এই অন্যান্য খরচকে মাইনাস করতে হবে। কত? ২০,০০০ টাকা। কত? ২০,০০০ টাকা আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হয় বলুন তো? মাইনাস করলে হয় হচ্ছে আপনার ৯০,০০০ টাকা। এই ৯০,০০০ টাকা আমার কর পূর্ব মুনাফা। এই ৯০,০০০ টাকা কি? এই ৯০,০০০ টাকা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। ভাই আমাকে একটা প্রশ্ন আপনারা করেন তো। আমি একটা প্রশ্ন উত্তর জানতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে, এখানে কি নগদ লভ্যাংশ বাদ দিতে হবে? একটু কমেন্ট করে আমাকে জানান, এখানে নগদ লভ্যাংশ কি আপনি বাদ দিবেন? সবাই আমাকে এটা কমেন্ট করে জানান। এই যে নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ আমি কি বাদ দিব না দিব না? সবাই আমাকে কমেন্ট করে জানান তো। নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ আমি বাদ দিব কি দিব না? সব আমাকে কমেন্ট করেন তো। আর আমি এই যে নগদ লভ্যাংশ, এই নগদ লভ্যাংশ কি আমি বাদ দিব কি দিব না? আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান। এই যে নগদ লভ্যাংশ, এই নগদ লভ্যাংশ কি আমি বাদ দিব? কই সবাই কই? কমেন্ট করেন না। আমি কি নগদ লভ্যাংশ বাদ দিব? আমি কি নগদ লভ্যাংশ বাদ দিব? এক্স্যাক্টলি সবুজ মজুমদার, ইউ আর কারেক্ট। আমি নগদ লভ্যাংশ বাদ দিব না। কেন বাদ দিব না ভাই? আমি আচ্ছা লভ্যাংশ কই থেকে বাদ দেয়? লভ্যাংশ বাদ দেয়, অর্থাৎ নগদ লভ্যাংশ আমরা জানি লভ্যাংশ প্রদান করে কোথায়?
আমরা জানি লভ্যাংশ প্রদান করে হচ্ছে কর পরবর্তী মুনাফা থেকে। লভ্যাংশ লভ্যাংশ প্রদান করে কই থেকে? লভ্যাংশ প্রদান করে লভ্যাংশ প্রদান করে হচ্ছে কর পরবর্তী মুনাফা থেকে। কই থেকে? আমরা জানি লভ্যাংশ, এই লভ্যাংশ প্রদান করে হচ্ছে কর পরবর্তী মুনাফা থেকে। কই থেকে? কর পরবর্তী মুনাফা থেকে। ভাই আমাকে একটা কথা বলেন তো, এখানে কি আমাদের কর ধরতে হয় কার উপর? কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। তাইলে কি আমার কি কর পরবর্তী মুনাফা লাগবে? কর পরবর্তী মুনাফা লাগবে না। তাই আমাকে এখানে নগদ লভ্যাংশ আসবে না। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে করের পরিমাণ কত। কার পরিমাণ কত? করের পরিমাণ কত। কর ধরতে হয় কার উপর? কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। এখানে দেখেন করের হার দেওয়া আছে 30%। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 30% করলে আপনার হয়ে যাবে। অর্থাৎ 90,000-এর সাথে আপনাকে 30% করতে হবে। 1010 কাটা এই পূর্ণ সংখ্যা 3 নং 27। আনসার হচ্ছে 27,000 টাকা। আনসার কত? আনসার হচ্ছে 27,000 টাকা। ভাই ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে যে আপনি এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। বুঝছেন? কর কার উপর ধরতে হয়? কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। বুঝা গেল? বুঝছেন? এই বুঝতে পারছেন? সবাই আমাকে বলেন তো বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে একটু বলেন তো যে আপনি বুঝতে পারছেন কিনা? এক্স্যাক্টলি। সুমাইয়া ইসলাম ক্লিয়ার। ভেরি গুড। ভালো লাগলো যে ক্লিয়ার হইছেন। আচ্ছা, খেয়াল করেন তো গুচ্ছে আসছে। কই আসছে? গুচ্ছে আসছে। গুচ্ছ 22-23-এ আসছে। সবাই একটা ফরম্যাট লিখেন। সবাই একটা ফরম্যাট লিখেন। সবাই একটা ফরম্যাট লিখতে হবে। কি লিখতে হবে? একটা ফরম্যাট লিখতে হবে। কর পরবর্তী মুনাফা কত? এখানে কি বলছে বলেন তো? এখানে আপনাকে এখানে আপনাকে জানতে চাইছে, এখানে আপনাকে কি বলছে? এখানে আপনাকে বলছে যে কর পরবর্তী মুনাফা কত? কি বলছে? কর পরবর্তী মুনাফা কত? তাহলে আপনি কর পরবর্তী মুনাফা বের করেন। খেয়াল করেন পরীক্ষায় দেওয়া আছে মোট আয়। কি দেওয়া আছে? মোট আয়। মোট আয় মানে কি? মোট লাভ দেওয়া আছে কত? 20,000 টাকা। লিখেন। লিখেন মোট আয় কত দেওয়া আছে? মোট আয় অর্থাৎ মোট আয় কত দেওয়া আছে? মোট আয় দেওয়া আছে 20,000 টাকা। কত দেওয়া আছে? মোট আয় দেওয়া আছে 20,000 টাকা। বুঝা গেল? স্থায়ী আমানতের উপর সুদ। কি বললাম? স্থায়ী আমানতের উপর সুদ। মনে রাখতে হবে স্থায়ী আমানতের সুদ মানে হচ্ছে ব্যাংক জমা। স্থায়ী আমানতের সুদ। সবাই লিখেন তো স্থায়ী আমানতের সুদ। এই স্থায়ী আমানতের সুদ মানে হচ্ছে ব্যাংক জমার সুদ। কিসের সুদ? স্থায়ী আমানতের সুদ মানে হচ্ছে ব্যাংক জমার সুদ। ভাই মনে রাখতে হবে ব্যাংক জমার সুদ আমার জন্য আয়। ব্যাংক জমার সুদ আমার জন্য কি? ব্যাংক জমার সুদ আমার জন্য হচ্ছে আয়। তাহলে যোগ করে দেন। যোগ করে দেন আয়। মনে রাখতে হবে ব্যাংক জমার সুদ আমার জন্য আয় কত? 2,000 টাকা। বুঝা গেল? বুঝতে পারছেন? কত? 2,000 টাকা। তাহলে কত হয়? 22,000 টাকা। কত হয়? 22,000 টাকা। এরপরে কি বলছে? পরিচালন ব্যয়। আমরা জানি ব্যয়কে মাইনাস করতে হয়। ব্যয়কে মাইনাস করতে হয়। কত? 5,000 টাকা। কত? 5,000 টাকা মাইনাস করে দেন। 0 0 0 12 থেকে 5 গেলে 7 1 কত? 17,000 টাকা। এরপরে ঋণের সুদ। ভাই মনে রাখতে হবে ঋণের সুদ আমার জন্য একটা ব্যয়। তার মানে ঋণের সুদকে মাইনাস করতে হয়। কত? 1,000 টাকা। কত? 1,000 টাকা। তাহলে আনসার কত হয়? 16,000 টাকা। কত? 16,000 টাকা। করের হার 30%। তাহলে আমরা কি পাইছি বলুন তো? এই 16,000 টাকা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। এই 16,000 টাকা কি? এই 16,000 টাকা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। কি মুনাফা? কর পূর্ব মুনাফা। আমরা জানি কর পূর্ব মুনাফার উপরে কর ধরতে হয়। তাহলে কত? 30%। তাহলে ধরেন 16,000। 16,000-এর 30% কত বলেন তো? 1010 কাটা। তাহলে 16 কে 3 দিয়ে গুণ করেন তো।
16 কে 3 দিয়ে গুণ করলে কত? 3 6 18, 18 8 হাতে 1, 3 একে 3 4, 48,000 টাকা। কত? কত? 48,000 টাকা। 4,800 কত? 4,800। তাহলে আপনি মাইনাস করেন। আমরা জানি কর পূর্ব থেকে করকে মাইনাস করতে হয়। কত? করকে 4,800 কত? 4,800 মাইনাস করেন। 0 0, 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 4 গেলে 1, 1, 11,200। এই 11,200 হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা। এই 11,200 কি? এই 11,200 হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা। ক্লিয়ার কিনা? দেখছেন কিভাবে সমাধান করলাম? পারা যাবে? দেখেন ভাই, এই প্রশ্নগুলা কিন্তু অনেকে ভয় পায়। অনেকে ভয় পায় যে অনেক বড় প্রশ্ন, কিভাবে সমাধান করব। দেখছেন কিভাবে সমাধান করছেন? পারবেন? ভাই ক্লিয়ার কিনা? মনে রাখতে হবে এখান থেকে একটা জিনিস শিখার আছে, সেটা হচ্ছে স্থায়ী আমানতের সুদ। মনে রাখতে হবে আমানত মানে কি ভাই? আমানত মানে হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা রাখেন না, এটা হচ্ছে আপনার আমানত। আপনি ব্যাংকে টাকা জমা রাখেন না, এটাই হচ্ছে আপনার আমানত। তো আপনাকে যদি ব্যাংকে সুদ দেয়, এটা আপনার জন্য আয় না? আমরা পড়াইছিলাম না ব্যাংক জমার সুদ? আপনাকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে পড়াইছিলাম না যে আপনাকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে পড়াইছিলাম না যে ব্যাংক জমার সুদ আমার জন্য আয়? পড়াইছিলাম না? এটাই এখানে বললাম, বুঝছেন? দেখেন এই প্রশ্নগুলা কিন্তু সবাই বলবে অনেক কঠিন, মানে সবাই করতে চায় না, কিন্তু আপনি পারবেন ইনশাল্লাহ। আপনারা পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কি করবেন? বাসায় গিয়ে শুধু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। বাসায় গিয়া শুধু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ঠিক আছে? কাজ কি? কাজ হচ্ছে বাসায় গিয়া শুধু প্র্যাকটিস করা। ভাই, আপনাকে আমি এখন এই ম্যাথটা সমাধান করাবো। এইরকম একটা ম্যাথ গুচ্ছে আপনি পাবেনই পাবেন। গুচ্ছে আপনি পাবেন ইনশাল্লাহ। এইরকম একটা ম্যাথ আপনি গুছতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? একটা ফরম্যাট লিখতে হবে। কি লিখতে হবে? একটা ফরম্যাট লিখতে হবে। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এই যে কর পূর্ব। কি করলাম? কর পূর্ব। মনে রাখতে হবে ভাই, কর পূর্বের মান, কর পূর্বের মান সব সময় 100। সবাই লিখেন, কর পূর্বের মান সব সময় 100। ভাই প্রশ্ন হচ্ছে, কেন কর পূর্বের মান 100? ভাই প্রশ্ন হয় না যে ভাই কেন কর পূর্বের মান 100? আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ভাই যার উপর পার্সেন্টেজ ধরতে হয় তার মান সব সময় 100। পড়াইছিলাম যে যার উপর পার্সেন্টেজ ধরতে হয় তার মান সব সময় 100। যার উপর পার্সেন্টেজ ধরতে হয় তার মান সব সময় 100। আচ্ছা আমাকে বলুন তো, কর কার উপর ধরতে হয়? আমরা সবাই জানি কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপর। তো যার উপর ধরা হয় তার মান সব সময় 100। তাই কর পূর্বের মান কত? কর পূর্বের মান হচ্ছে আমার 100। বুঝা গেল? আমরা জানি কর পূর্ব থেকে করকে মাইনাস করলে, কর পূর্ব থেকে করকে মাইনাস করলে কি পাই? কর কর পূর্ব থেকে করকে মাইনাস করলে আমি কর পরবর্তী মুনাফা পাই। কর পরবর্তী মুনাফা পাই। কর পরবর্তী মুনাফার আরেকটি নাম নিট মুনাফা। কি নাম? কর পরবর্তী মুনাফার আরেকটি নাম নিট মুনাফা। বুঝা গেল? কর পরবর্তী মুনাফার আরেক নাম কি? নিট মুনাফা। তাহলে আমাকে বলুন তো, এই যে করের হার কত ভাই? করের হার 40%। তাহলে কি এই 40% কে আপনি মাইনাস করেন, তাহলে 100 থেকে 40 গেলে কত? 100 থেকে 40 গেলে 60। তাহলে আপনি কি বলতে পারেন এই কর পরবর্তী মুনাফা অথবা নিট মুনাফা 60? বলতে পারেন কিনা? অবশ্যই বলতে পারেন। 100 থেকে 40 গেলে 60। বুঝা গেল? আচ্ছা, এখানে প্রশ্নে অবশ্যই যেই কোনো একটা জিনিসের মান দেওয়া থাকবে। খেয়াল করেন তো মান দেওয়া আছে কার? খেয়াল করেন তো মান দেওয়া আছে কার? সবাই বলেন তো মান দেওয়া আছে কার? এই যে খেয়াল করেন মান দেওয়া আছে নিট মুনাফার। কার মান দেওয়া আছে? কার মান দেওয়া আছে? নিট মুনাফার মান দেওয়া আছে। খেয়াল করেন তো, আমি আপনাকে পড়াইছিলাম পরীক্ষায় যে কোনো একটা জিনিসের মান দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে তাকে ভাগ করতে হবে, যার মান বের করতে হবে তাকে গুণ করতে হবে। পড়াইছিলাম না? অবশ্যই পড়াইছিলাম। তাহলে খেয়াল করেন, এখানে 6,000 দেওয়া আছে, এখানে 6,000 দেওয়া আছে এবং এখানে 60। নিট মুনাফা 6,000 এবং নিট মুনাফা 60।
তার মানে দুইটা জিনিসের মান সমান, আপনাকে ভাগ করতে হবে। লাগবে কার মান? লাগবে কর পূর্বের মান। কার মান লাগবে? এই যে কর পূর্ব মুনাফা, কর পূর্বের মান লাগবে। তাহলে আমাকে বলুন তো, কর পূর্বের মান কত? কর পূর্বের মান হচ্ছে 100। 100 দিয়ে গুণ করতে হবে। এই যে এই শূন্য কাটা, 6 কে 6 কে 600 দিয়ে ভাগ করলে হচ্ছে 100। কত? 100। 100 কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 10,000 টাকা। আনসার হচ্ছে 10,000 টাকা। তাহলে কর পূর্বের মান কত? কর পূর্বের মান হচ্ছে 10,000 টাকা। ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে কমেন্ট করতে হবে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা। দেখেন তো, ওই যে একই নিয়ম, একই সিস্টেম, আপনাকে যেই জিনিসটার মান পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে ওইটাকে ভাগ করতে হবে, যেই জিনিসটা আপনাকে বের করতে বলবে ওইটাকে গুণ করতে হবে। সেম জিনিসই তো ভাই। ভাই এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বুঝা গেল? সবাই আমাকে কমেন্ট করতে হবে। সবাই আমাকে কমেন্ট করতে হবে যে আপনি ক্লিয়ার কিনা। সবাই আমাকে কমেন্ট করতে হবে যে ক্লিয়ার কিনা। ভাই সবাই আমাকে কমেন্ট করতে হবে। বুঝা গেছে? এই প্রশ্নটা কিন্তু ভিভিআই, বুঝছেন? আবার বোঝানো লাগবে? আবার আশা করি বোঝানো লাগবে না। সবাই এই প্রশ্নটা ভালো করে পড়বেন। আচ্ছা, এখন এখন এখান থেকে যদি আপনাকে কর বের করতে বলতো, কি বলতো? যদি এখান থেকে আপনাকে কর বের করতে বলতো, পারতেন? পারতেন? সেম সিস্টেম। যদি আপনাকে এখন বলে যে তুমি কর বের করো, পারা যাবে? করও বের করা যাবে। এই যে শুধুমাত্র এখানের মান লাগবে, হয়ে যাবে। ঠিক আছে? আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াইলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ ক্লাসে ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে? অর্থাৎ আপনারা এতক্ষণ ক্লাসে ছিলেন। ঠিক আছে? অর্থাৎ মনে রাখতে হবে এই ক্লাসগুলো কিন্তু করাই দিচ্ছি। এই ক্লাসগুলো কিন্তু রিপিট হবে না। পরবর্তীতে আমি শুধুমাত্র প্রশ্ন সমাধান করাবো। কি করাবো? এর পরবর্তীতে আমি শুধুমাত্র প্রশ্ন সমাধান করাবো। প্রশ্ন। আপনারা এরপরে কিন্তু আর বেসিক ক্লাস করানো হবে না। এর পরবর্তীতে কিন্তু আর বেসিক ক্লাস করানো হবে না। ঠিক আছে? বেসিক ক্লাস করানো হবে না। আমি কিন্তু বেসিক ক্লাসগুলো করাই দিচ্ছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে শুধু প্রশ্ন সমাধান করাবো। শুধু প্রশ্ন সমাধান করাবো। যেই প্রশ্নগুলো আপনাদের গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলোই হচ্ছে আপনাদেরকে সমাধান করাবো। ইনশাআল্লাহ আপনারা পারবেন। ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ পারবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজ রাত ৮টায়, অর্থাৎ আজকে রাত ৮টায়, আজ রাত ৮টায় হিসাব বিজ্ঞান ক্লাস হবে। হিসাব বিজ্ঞান ক্লাস হবে। আমি আবার ক্লাস নিব। আজকে রাতে আমি আবার ক্লাস নিব। আজকে রাত ৮টায়। সবাই এটা মাথায় রাখবেন। আজ রাত ৮টায় হিসাব বিজ্ঞান ক্লাস হবে। বুঝা গেল? আজকে রাত ৮টায়, আজ রাত ৮টায় হিসাব বিজ্ঞান ক্লাস হবে। ঠিক আছে? ভাইয়া অফলাইন পরীক্ষার আগে কোয়েশ্চেন সলভ করাবেন। ভাই আমি চেষ্টা করতেছি। এই জন্যই হচ্ছে আপনাদেরকে দেখেন না আজকে ২টা ক্লাস রাখছি। মানে আপনাদেরকে রাত দিন ক্লাস নিচ্ছি, রাত দিন। পরিশ্রম দেখতেছেন কি পরিমাণ পরিশ্রম করতেছি। রাতে দিনে ক্লাস নিচ্ছি ভাই। এই ক্লাসগুলো নেওয়া এত সহজ না। ক্লাসগুলোর আগে এই যে স্লাইড বানাইতে হয়, এই যে স্লাইড এগুলো বানাইতে হয় ভাই, অনেক কষ্ট হয় স্লাইড গুলো বানাইতে। আপনাদের এক আফু হচ্ছে স্লাইড গুলো বানাই দেয়, কিন্তু মনে রাখতে হবে স্লাইড গুলো বানাইতে কিন্তু অনেক প্যারা। মানে মানে হচ্ছে যে এত ব্যাপারটা ইজি না। মানে হচ্ছে এর আগে আপনাদের জন্য স্লাইড রেডি করতে হয়। স্লাইড রেডি করে হচ্ছে এরপর আপনাদেরকে প্রশ্ন সমাধান করতে হয়। বুঝা গেছে?
তার মানে হচ্ছে আমরা দিন রাত পরিশ্রম করতেছি আপনাদের জন্য। আপনারা একটু পরিশ্রম করে আমাদেরকে শুধুমাত্র পাবলিকে চান্স পাওয়াই দেখান। ভাই বিশ্বাস করেন, আপনি যদি পাবলিকে চান্স পান, আপনি আমাকে সর্বোচ্চ একদিন একটা থ্যাংক ইউ জানাবেন। কিন্তু সারা বছর আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিন আপনি আপনি ভোগ করবেন, মানে এর বেনিফিটটা আপনি ভোগ করবেন। এর বেনিফিটটা আমি হৃদয় ভোগ করব না। বোঝা গেল? এই বেনিফিটটা আপনি পাবেন, এই বেনিফিটটা আমি পাবো না। কিন্তু আপনি একটা পাবলিকে চান্স পান, আমি এই দোয়াটা করি, তাহলে আপনি অ্যাটলিস্ট আমাকে একটা থ্যাংক ইউ দিবেন যে পরীক্ষা শেষে, যে ভাই আমি চান্স পাইছি, আপনাকে ধন্যবাদ। কিন্তু এর বেনিফিটটা আপনি পাবেন। তাই একটু পরিশ্রম করতে হবে। মনে রাখতে হবে, পরিশ্রম ছাড়া কোনো দিনই সম্ভব না। পরিশ্রম ছাড়া কোনো দিনই সম্ভব না। আপনাকে পরিশ্রম করতে হবে। 22, আল্লাহ মানুষকে একবারই সুযোগ দেয়। একবার অথবা দুইবার আপনাকে আল্লাহ সুযোগ দিবে। এই সুযোগটি আপনি কাজে লাগাইতে হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে আপনাকে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে হবে। বোঝা গেল? তাই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিছুই হবে না। আপনাকে আর শেষ সময়, আমরা আপনাদের জন্য শেষ সময়ে অনেক পরিশ্রম করব। আপনি কথা দেন যে ভাই আমিও পরিশ্রম করব। ঠিক আছে? আমাদের সাথে সাথে আপনাকেও পরিশ্রম করতে হবে। আমি বললাম তো, আমি প্রয়োজনে রাতের 2টা পর্যন্ত ক্লাস নিব। আমি প্রয়োজনে সারা রাত আপনাদেরকে প্রশ্ন সমাধান করাবো। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি যদি যদি সুস্থ থাকি, আমি আপনাদেরকে প্রয়োজনে সারা রাত কোশ্চেন সমাধান করাবো এখানে বসে বসে। কোনো সমস্যা নাই। আপনারা বলেন যে ভাইয়া আমি থাকবো, আমি ক্লাসগুলো করব, আমি আপনার সাথে থাকবো। এটা একটু কমেন্ট করে জানান যে থাকবেন। বললাম তো, বেসিক ক্লাস শেষ হওয়ার পরে, মানে আপনাদেরকে আমি বেসিক ক্লাস শেষ করানোর পরে আপনাদেরকে শুধু প্রশ্ন সমাধান করাবো, শুধু প্রশ্ন সমাধান করাবো। আপনারা আমাকে কথা দেন যে ভাইয়া আমরা ক্লাসে থাকবো, আমরা ক্লাসে থাকবো, তাহলে দেখবেন আমি যেই প্রশ্নগুলো সমাধান করাবো এই প্রশ্নের বাহিরে কোনো প্রশ্নই আসবে না ইনশাল্লাহ। ওই প্রশ্নের বাহিরে কোনো প্রশ্নই আসবে না। তাই আমার সাথে সাথে আপনাদেরকে পরিশ্রম করে যাইতে হবে। ঠিক আছে? পরিশ্রম করে যাইতে হবে। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। তার মানে হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহর রহমত ছাড়াও আপনি কখনো চান্স পাবেন না। তাই সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। দেখা হচ্ছে আজকে রাত 8টায় ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। আবার দেখা হচ্ছে। ওকে, এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।